মা, অনেক খিদে লাগছে, কিছু খেতে দাও। কি খেতে দেব বাপ? তোর বাবার 1 মাস হলো কাজ নাই। কেন মা, কি হয়েছে? বাবার কাজ নাই কেন? আমাদের যে বাজারের সাথে জমি আছে সেই জমিটা আরিফ তালুকদার কিনতে চায়, আমরা বিক্রি করব না। তাই আরিফ তালুকদার সকলকে মানা করে দিয়েছে যে আমাদের কাজে যেন না নেয়। আর আরিফ তালুকদারের কথা সবাই মেনে চলে, এজন্যই তোর বাবাকে কেউ কাজ দিচ্ছে না। আমাদের জমি আমরা বিক্রি করব না উনি বলার কে? আর ওনাকে দেখে সবাই ভয় পায়, তার মানে এই না আমরা ভয় পাবো? বাবা, ওরা অনেক খারাপ, ওদের সাথে আমরা লেগে পারবো না। তাই বলি কি, তোর বাপকে বলে জমিটা অধীর নামে লিখে দিতে। আমাদের জমি আমরা দেব না, দেখি কি করতে পারে। আসেন আপনাদের আমার পরিচয় দেওয়া যাক। আমার নাম আবির, বাবা মায়ের একমাত্র সন্তান। আমি এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছি, তারপরে আর বাবা মা শহরে গিয়ে পড়তে দেয়নি, যদি হারিয়ে যাই। এখন মাঝে মাঝে বাবার কৃষিকাজে সাহায্য করি। তাছাড়া এখন আমি বেকার, ভাবছি গ্রামের স্কুলে চাকরি নেব। তখনই মা বলল, এভাবে চললে আর তোর বাবাকে তো কেউ কাজ দিবে না, কিভাবে চলবে? না খেয়ে মারা যাব। কাল থেকে আমি গঞ্জে যাব, ওখানে কাজ করব, বাজার করে তবেই বাড়ি ফিরবো। কথাগুলো বলে বাড়িতে থাকা মুড়ি চিড়া খেয়ে রাতটা কাটায়। পরের দিন সকালে উঠে আবির গঞ্জে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর হোটেলের কাজ পায়। দেখো আবির, মন দিয়ে কাজ করবি, কাজে কখনো খামখেয়ালি করবে না। ওকে স্যার। বিকেলে বাড়ি যাওয়ার সময় আবির ম্যানেজারের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার করে বাড়ি যায়। গঞ্জে থেকে ফিরতে ফিরতে আবির অনেক রাত্রি হয়ে যায়। বাসার সামনে এসে দেখে অনেক মানুষের ভিড়। সে বুঝতে পারছে না তাদের বাড়ির সামনে এত মানুষ কী করছে। মানুষের ভিড় ঠেলে সামনে গিয়ে দেখে তার বাবা মা তাদের বাড়ির বারান্দার সাথে ঝুলন্ত। আবির একটা চিৎকার দিয়ে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর সে তার বন্ধুর কোলে নিজেকে আবিষ্কার করে। সৌরভ, আমার সাথে কেন এরকম হলো বলবি? আমরা তো কারোর কোনো ক্ষতি করি নাই, তাহলে কেন আমাদের সাথে এরকম হলো? আরে বন্ধু, নিজেকে সামলা, দেখ তোর অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে, নিজেকে শক্ত করে দাঁড় করা। সৌরভের কথা শুনে আবির মনের জোর খুঁজে পায়। দাঁড়িয়ে দেখে তাদের বাড়িতে এখনো অনেক ভিড়। তার মা বাবাকে গাড়ি করে কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে। আঙ্কেল, আমার মা বাবাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ নিয়ে যেন না। দেখো বাবা, আইনের কিছু নিয়ম কানুন থাকে, তার বাইরে আমরা যেতে পারি না। বুঝতে পারছোই তো ব্যাপারটা, তুমি আমাদের সাথে চলো। স্বাধীন পুলিশের সাথে চলে গেল। পরের দিন সকালে তার মা বাবাকে বাড়িতে এনে কবরস্থ করা হলো। আমি জানি মা বাবা তোমাদেরকে এরকম করেছে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। একদিন আমি প্রতিশোধ নেব। দেখ, এ পর্যন্ত মা বাবার পোস্টমর্টম রিপোর্ট বের হয় নাই। বের হলে জানতে পারবি তারা সুইসাইড অ্যাটেন্ড করেছে নাকি কেউ হত্যা করেছে। আমি জানি এই কাজ আরিফ তালুকদার আর তার লোকেরা করেছে। কেন আরিফ তালুকদার তোদের সাথে এরকম করবে? আবির সৌরভকে সকল কথা খুলে বলল। এরপর কবরস্থান থেকে চলে এলো। চল আমাদের বাড়িতে চল। কেন তোদের বাড়িতে যাব? তুই তো কালকে থেকে না খাওয়া, চল না কিছু খেয়ে নিবি, মা তোর জন্য রান্না করছে। না রে ভাই, আমার খিদা লাগে নাই, তুই যা, আমি বাড়িতে যাব। না, মা তোকে নিয়ে যেতে বলেছে। ওকে চল। এভাবেই কেটে গেল আরও 7 দিন। 7 দিন পর পোস্টমর্টম রিপোর্ট এলো, তার মা বাবা সুইসাইড করেছে। এতদিন সৌরভের বাড়িতে ছিল আবির। বাড়ি এসে অপরিষ্কার দেখে আবির আর সৌরভ ঘর পরিষ্কার করতে লাগলো। এমন সময় বাইরে থেকে কেউ ডাক দিচ্ছে। আবির বেরিয়ে বলে, কে? আরে বাবা, বাহির হয়ে আসো, দেখো না কে এসেছে। আপনি এখানে কেন, কি দরকার? মা বাবাকে তো অল্প দিন হারালে, নিজেও কি দুনিয়ার মায়া ত্যাগ করতে চাও? আরিফ চৌধুরীর কথা শুনে আবিরের মাথায় রক্ত উঠে গেল, কিন্তু সৌরভ তাকে সামনে নিল। কি বলছেন চাচা এগুলো? শোনো, ওর বাবা মা কে তো আমি মেরেছি, ওকে মারতে আর কতক্ষণ লাগবে? ইয়াং ছেলে, অল্প বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করবে, ভালো লাগবে না। তাই বলি এই গ্রাম থেকে চল যাও। আমি যাব না গ্রাম থেকে, দেখি আপনি কি করতে পারেন। যে জমির জন্য আমার বাবা মা জীবন দিয়েছে তা আমি জীবন দিয়ে রক্ষা করব। আপনি কি করে তাতে ক্লাব ঘর তৈরি করেন আমি দেখব। আরিফ তালুকদার আরও অনেকভাবে ভয় দেখিয়ে গেল। শোন, আমি বলি কি, ওরা তো অনেক প্রভাবশালী, ওদের সাথে আমরা পারবো না।
ওনাকে দেখে গ্রামের সকলে ভয় পায়। তুই গ্রাম থেকে চলে যা। আমি গ্রাম থেকে যাব না, দেখি উনি কি করে, এতে আমার জীবন যাই যাক। এদিকে আরিফ তালুকদার ভাবছে কি করে ওকে গ্রাম ছাড়া করা যায়। বাজারে এসে বসে তারা। আচ্ছা, ওকে তো তাহলে এভাবে গ্রাম ছাড়া করতে পারছি না, তাহলে অন্যভাবে করা যাক। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয় যেভাবে। আরে বস, ওকে এভাবে ভয় দেখিয়ে লাভ আছে কি? শুধু একবার অর্ডার দেন, ওকে একদম ওর মা বাবার কাছে পাঠিয়ে দিয়ে আসি। আরে শালা, কোন জায়গায় কোন কথা বলতে হয় এটাও জানিস না? সরি বস। এতদিন ধরে আমার সাথে রয়েছিস তোরা, তোদের কি মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই? একই পরিবারে যখন 3 জন মরবে তখন তো সন্দেহ হবে। গ্রামবাসী তো এমনি আমার উপর ক্ষিপ্ত, তখন না জানি কি করে। টাকা দিয়ে তো পোস্টমর্টমের রিপোর্ট উল্টোপাল্টে দিয়েছি, তখন কি করব? ও বস, আপনি তো জিনিয়াস। এত বুদ্ধি কোথায় রাখেন? কিছু বুদ্ধি আমাদের দিলেও তো পারেন। তোদের দেওয়া গেলে অনেক আগেই দিতাম, তাহলে তো আর এরকম পাবলিক প্লেসে এসে এরকম কথা বলতি না। তাহলে বস, কি করে এখন ওকে গ্রাম ছাড়া করা যায়? দেখছি কি করে ওকে গ্রাম ছাড়া করা যায়। তখন আরিফ তালুকদার তার চামচাকে ঠাস ঠাস করে চড় মারে। আরিফ তালুকদার বাজার থেকে বাড়ি গিয়ে চিন্তা করতে থাকে কি করে ওকে গ্রাম ছাড়া করা যায়। এভাবে কেটে গেল আরও 7 দিন। বাড়িতে কেউ কে আছেন? কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। ও, আপনি চিনবেন না। আপনার বিয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। একটু পানি দিবেন আমাকে? অনেক পিপাসা পেয়েছে। ওকে, এখানে একটু ওয়েট করেন, আমি আনতেছি পানি। আবির পানি আনতে যায়। ঘরের ভিতরে অমনি পিছু পিছু মেয়েটাও চলে যায়। মেয়েটা ঘরে ঢুকে ভিতর থেকে দরজা আটকে দেয়। কি করছেন এগুলো? ভাইয়া, ক্ষমা করেন, অনেক বিপদে পড়ে এগুলো কাজ করছি। মেয়েটা কান্না করে বলল কথাগুলো। মেয়েটার কথা শেষ না হতেই বাইরে থেকে অনেক মানুষের কোলাহল। মেয়েটা দৌড়ে গিয়ে দরজা খুলে বাইরে বের হলো। সকলের সামনে কেঁদে কেঁদে বলতে লাগলো, আপনারা ঠিক টাইমে এসেছেন। এই ছেলেটা আমার সর্বনাশ করতে চেয়েছিল। সবাই অনেক খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। অনেক অনেক মন্তব্য করছে। ছেলেটা অনেক ভালো, কিন্তু এরকম করলো কেন? আরে ভাই, উপরে উপরে তো সবাই ভালো দেখায়, ভেতরে যে বিষ। ভাই ঠিক বলেছেন। আরে এর না বাবা মা কিছুদিন আগে মারা গেল, হয়তো এর কারণেই। এর আগেও এরকম কাজ করতে গিয়ে ধরা পড়েছিল, তার জন্যই বোধহয় তার বাবা মা মারা গেল। এরকম কথা শুনে আবির অনেক ভেঙে পড়ল। ভাবলো আজ কতই না মিথ্যা অপবাদ শুনতে হচ্ছে। আমাকে বিশ্বাস করেন, আমাকে ফাঁসানো হচ্ছে। ইফতার আমাকে ফাঁসিয়েছে, কিন্তু কেউ আমার কথা শুনলো না। সবাই নানান ধরনের বাজে কথা বলছে আবিরকে নিয়ে। এই ছেলেটার উচিত একটা শিক্ষা দেওয়া উচিত, যাতে এরকম কাজ করতে গেলে সবার আগে ভাবে। সবাই সম্মতি জানায় এর একটা ভালো বিচার হওয়া উচিত। আরিফ তালুকদার বলতে শুরু করলো, এই ছেলেটাকে আর গ্রামে রাখা যাবে না। হয়তো আমার আপনার মেয়ের সাথে এরকম করতে পারে, ওকে গ্রাম ছাড়া করা হোক। আপনারা কি বলেন? আরিফ তালুকদারের কথার সাথে সবাই সম্মতি জানায়। অবশেষে তাকে গ্রাম ছাড়া করা হয়। ঘর থেকে তার কয়েকটা কাগজপত্র আর কিছু জামা কাপড় নিয়ে বেরিয়ে যায় গ্রাম থেকে। আমি জানি তুই এরকম কাজ করতে পারিস না। তোকে চক্রান্ত করে আরিফ তালুকদার গ্রাম ছাড়া করলো। আর ভাই, আমার কাছে কিচ্ছু নাই যে তোকে দেবো। এনে 2000 টাকা, তোর কাজে লাগবে। এটার কি দরকার ছিল? আমি যে ভালো কোনো কাজ পেলে তোকেও নিয়ে যাব, তুইও তো বেকার। বলে হাঁটতে শুরু করলো বাস স্ট্যান্ডের দিকে। একটু পর পৌঁছে গেল বাস স্ট্যান্ড। বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো তার জীবনের নতুন এক অধ্যায়ের। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে তার অনেক রাত হয়ে যায়। চারিদিকে শুনশান নীরবতা, মানুষ যার যার গন্তব্যে চলছে। এই শহর কিভাবে চলবে? পকেটেও খুব অল্প টাকা। সেই চিন্তা করতে করতে হাঁটতে লাগলো রাস্তা দিয়ে। অনেকটা দূরে দেখতে পায় কিছু লোক কাকে যেন মারছে। সে দূর থেকে স্পষ্ট না দেখতে পেয়ে কাছে গিয়ে ল্যাম্পপোস্টে আলোতে দেখতে গেল 12-13 জন কাকে যেন মারছে। সে চিন্তা করতে লাগলো কিভাবে সাহায্য করা যায়। আরেকটু এগিয়ে যেতে থাকে একটা পিস্তল। পিস্তলটা নিয়ে আকাশের দিকে 3টা গুলি করলো। ওই লোকটাকে যারা মারতে এসেছিল সকলে ভয় পালিয়ে যায়। ও এগিয়ে গেল পড়ে থাকা ব্যক্তির দিকে গিয়ে বলল, ঠিক আছেন স্যার? ভাই ঠিক আছি। জানি না তুমি আজ না থাকলে কি হতো। অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না ভাই, মানুষ তো মানুষের জন্যই। তো তুমি এত রাতে এখানে কি করো? তোমাকে তো দেখে ভালো ছেলে মনে হচ্ছে, এত রাতে এখানে কি? ভাইয়া, সে অনেক বড় কথা। এখানে হোটেল কোথায়? অনেক ক্ষুধা লাগছে। এত রাতে হোটেল খোলা পাবে না, আমার বাসায় চলো। আবির ভাবতে লাগলো এই লোকটার সাথে যাওয়া ঠিক হবে কিনা।
ওকে ভাবতে দেখে লোকটি বলে উঠল, ভাই ভয় নেই, তুমি আমার নতুন জীবন দিয়েছো, তো নির্ভয় আমার সাথে যেতে পারো। ওকে। মাসুম ভাই কাকে যেন ফোন করলো। একটু পর অনেকটা দামি কালো গাড়ি আমাদের সামনে এসে থামলো। বস ওঠেন। ভাই এসো, ভয় পেও না। একটু পর গাড়ি গিয়ে থামলো এক বড় আলিশান বাড়ির সামনে। আবির তো দেখে অবাক, এত বড় বাড়ি, আলো চকচকা বাড়ি, সে জীবনে কখনো দেখেনি। আবির তাকিয়ে থাকা দেখে মাসুম বলল, ভাই আমরা চলে এসেছি, নামো এখন। ভাই এটা কি আপনার বাসা? হ্যাঁ। তাই তো বলি, আপনার এত শত্রু কেন? ও কথা বাদ দাও ভাই, চলো কিছু খেয়ে নাও। বলে আবিরকে নিয়ে গেল বাসার ভেতরে। বাসার ভেতরে ডেকোরেশন দেখে সে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আবির ভাবছে, এত সুন্দর বাড়ি বাইরে থেকে যত সুন্দর, ভিতর থেকে আরও বেশি সুন্দর। ভাবনার লেশ ঘটিয়ে মাসুম ভাই ডাক দিল, হ্যাঁ ভাই। ভাই এইদিকে এসো, চেয়ারে বসো। আর খালা ভাত দিয়েন, অনেক ক্ষুধা লাগছে। বসো বাবা, আমি ভাত নিয়ে আসছি তোমাদের জন্য। ভাই তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না। কে তুমি, কোথা থেকে এসেছো, একটু বলবে? এরপর আবির শুরু করে শেষ পর্যন্ত বলে। বলার শেষে মাসুম ভাইয়ের দিকে তাকিয়ে দেখে তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। ভাই কান্না করছেন কেন? ভাই তুমি এত কষ্ট সহ্য করে এখানে এসেছো? ভাই আর আপনার সম্পর্কে কিছু বলেন। আমার নাম মাসুম, ওরফে মাসুম রানা, কেউ আবার ডিজে বলে। বাংলাদেশের টপ 10 কোম্পানির মধ্যে একটা ছিল আমাদের। তার কারণে আমাদের অনেক শত্রু ছিল। একদিন বাবা অনেক বড় ডিল পায়, যার মূল্য ছিল প্রায় 1000 কোটি টাকা। এটা তার প্রতিপক্ষ মেনে নিতে পারেনি। এর ফলে তার রাগ হয়, আমার বাবাকে গুন্ডা দিয়ে মেরে ফেলে। আর এই শোকে আমার মাও মারা যায়। এখন আমি একা শপথ নিয়েছি, বাংলাদেশে একটাও মাফিয়া গ্যাং থাকবে না, সবাইকে মেরে ফেলবো। আমাকে যারা মারতে এসেছিল তারাও একটা বড় মাফিয়া গ্যাং। ও ভাই তুমি আমার জীবন বাঁচিয়েছো। তুমি আমার বাড়িতে থাকবে, খাবে, আর লেখাপড়া কতদূর পর্যন্ত করেছো? কিন্তু কিসের কিন্তু? হ্যাঁ, তুমি আমাকে কি তোমার বড় ভাই মনে করো না? আর আমি এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছি। কালকে সকালে আমার সাথে কলেজে যাবে, তোমাকে ভর্তি করে দিয়ে আসবো। ওকে ভাই। কথা শেষ হতে না হতেই খালা খাবার নিয়ে হাজির হয়। খালা বলতে শুরু করলো, এত রাত পর্যন্ত কোথায় ছিলে বাবা? আর এই ছেলেটা কে? এটা তোমার আরেক ছেলে, নাম আবির। আমাকে যেরকম ভালোবাসো ওকেও ভালোবাসবে, ও আমার ছোট ভাই। আচ্ছা বাবা। আর জানো খালা ও আজ কি করেছে? কি করেছে বাবা? খালা ও আমার আজ জীবন বাঁচিয়েছে। ড্রাগন মাফিয়ার কথা বলছিলাম না? হ্যাঁ বলেছিলে বাবা। ওরা আজ আমাকে একা পেয়ে আক্রমণ করেছিল। আজ আমি মরে যেতাম, কিন্তু এর জন্য বেঁচে গেছি। এরকমভাবে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলো তারা। খাওয়া শেষে মাসুম ওঠে, একটা ছেলেকে ডাক দিয়ে বলল, ওকে একটা রুম দেখিয়ে দে। ওকে ভাই। ঘুমিয়ে গিয়ে সে তো অবাক, এত সুন্দর রুম সে জীবনে কখনো দেখেনি, কল্পনা করেনি কখনো এত সুন্দর রুমে থাকবে। ছেলেটা চলে যেতে যাবে তখনই ডাক দেয়, ভাইয়া এই তো লাইটের আলোতে আমার ঘুম আসবে না, লাইটগুলো বন্ধ করে কিভাবে একটু দেখিয়ে দেবেন। আবিরের কথা শুনে ছেলেটা একটু হাসে আর বলে, ভাই এই যে রিমোটটা দেখছেন, এটা দিয়ে আপনি লাইট বন্ধ করতে পারবেন। ছেলেটা আসতে যাবে তখন আবার পিছন থেকে আবির বলে উঠল, আচ্ছা ভাই এত ঠান্ডা কেন ঘরটাতে? ভাই এই ঘরটাতে এসি লাগানো আছে, যার কারণে ঠান্ডা। আপনি চাইলে এই রিমোটটা দিয়ে এসি বন্ধ করতে পারেন। একে একে সব কিছু ভালো করে দেখিয়ে দিচ্ছে আবিরকে, কারণ সে কখনো এর আগে এরকম বাড়ি দেখেনি। অন্যদিকে মাসুম ভাই স্ট্যান্ডে রিফাত বলছে, ভাই একে নিয়ে এসেছেন, এ যদি কোনো মাফিয়ার লোক হয় তখন? আমি মানুষের মুখ দেখেই চিনে যাই মানুষটা কী রকম। যেরকম তোকে দেখে রাস্তা থেকে তুলে এনেছি আমি, ছেলেটার মাঝে তোর মতো ইনোসেন্ট চাউনি দেখেছি। ভাই তারপরেও একটু তার সম্পর্কে জানার দরকার ছিল না? আমি ছেলেটার চলাফেরা, পোশাক আশাক, কথার ধরন দেখে বুঝতে পেরেছি ছেলেটা গ্রাম থেকে এসেছে। ভাই কাকে নিয়ে সন্দেহ করেছেন? উনি তো এসিস্ট্যান্টের নাম। লাইট কিভাবে বন্ধ করতে হয় তাও দেখিয়ে দিতে হয়। আমি 100% শিওর এই ছেলেটা কোনো মাফিয়া গ্রুপের সাথে সম্পর্ক নাই। শুনলি, এতদিন ধরে তুই রয়েছিস আমার সাথে, তুই মানুষ চিনতে পারলি না। আরে 2 দিন হলো আমাদের সাথে কাজ করে, এ ঠিকই মানুষ চেনে। তারা তাদের আরও গুরুত্বপূর্ণ কথা বলে রুমে গিয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে
আজানের শব্দে ঘুম ভেঙে যায় আবিরের। সে ভাবছে এখন ও কিছু করবে কোথায়। আমি আসার সময় তো কোনো পুকুর বা কল দেখলাম না। এত সকালে কাউকে কি ডাক দেওয়া ঠিক হবে? এই বলে সেটা ঘুম থেকে ড্রয়িং রুমের দিকে আসে, দেখে কেউ নেই, সবাই ঘুমে ব্যস্ত। মেইন গেট থেকে বের হয়ে দেখে একটা কৃত্রিম ঝর্ণা, সেভাবে এই পানিতেই অজু করা হোক। সেই বলা, সেই কথা, সেই পানি দিয়ে অজু করতে লাগলো। উপর থেকে মাসুম ভাই সব দেখছে আর মিটমিট করে হাসছে। আর সে ভাবছে এই ছেলেটাকে নিয়ে সকলে সন্দেহ করে যে কিনা ওয়াশরুম খোঁজ না পেয়ে বাড়ির বাইরে গিয়ে ঝর্ণার পানিতে অজু করেছে। সকালে খাবার টেবিলে মাসুম ভাই যখন যায়, আবিরকে দেখতে না পায় একটা ছেলেকে পাঠিয়ে দেয় তার রুমে। এদিকে আবির ভাবছে এখন কি করবে। এই বাড়িতে তো আর বেশি দিন থাকা যাবে না, তার তো চলতে হবে, লেখাপড়া করতে হবে, তার বাবা মা এর মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। তখনই তার দরজা ও নখের শব্দ পায়। কে? মাসুম ভাই আপনাকে ডাকছে খাওয়ার টেবিলে, আপনার জন্য সে ওয়েট করছে। যাও, আসছি। ছেলেটার পিছে পিছে সেও চলে গেল নিচে। দেখতে পেল অনেক বড় টেবিলে অনেক লোক। এই বাড়িতে যত লোক কাজ করে সবাই একসাথে বসে একই টেবিলে খায়। খাবার টেবিলে এত খাবার দেখে সে তো অবাক। এত খাবার সে কখনো বাপের জন্মও দেখেনি। সকল নতুন নতুন খাবার। আবিরকে আহমকের মতো চেয়ে দেখতে থাকে। মাসুম ভাই বলল, আবির এদিকে আসো, বসো। মাসুম ভাইয়ের কথা শুনে ধ্যান থেকে ফিরল সে। গিয়ে মাসুম ভাইয়ের পাশে চেয়ারটা টেনে বসলো সে। তাকে দেখে মাসুম ভাই বলল, নিজের বাড়ি মনে করে চলবে, যখন যা লাগবে যে কাউকে বলবে তোমাকে এনে দেবে। আর হ্যাঁ, একটা কথা, তুমি কতদূর পর্যন্ত পড়ালেখা করেছো? ভাইয়া আমি এইচএসসি পর্যন্ত পড়েছি, তারপর আর পড়তে পারি নাই। খাবার খেয়ে আমার সাথে বের হবে তুমি, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। ওকে ভাই। এরপরে খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। একটু পর আবার বের হলো, কারণ মাসুম ভাই বলেছে সে তাকে কোথায় যেন নিয়ে যাবে। নিচে এসে ভাইকে ডাকাডাকি শুরু করবে। মাসুম ভাই বেরিয়ে এসে বলল, চলো আমার সাথে, তোমাকে আমি লেখাপড়া করাবো, মানুষ বানাবো তোমাকে। আমি যাদের রাস্তা থেকে নিয়ে আসি তারা সবাই অশিক্ষিত থাকে, এর কারণে পড়ালেখা করাতে পারি না। তোমাকে আমি অনেক দূর পর্যন্ত পড়ালেখা করাবো যতদিন আমি বেঁচে থাকি। ভাই লেখাপড়া তো করতেই চাই, কিন্তু লেখাপড়ার এত খরচ আমি বহন করতে পারবো না। তাই বলি কি ভাইয়া আমাকে একটা কাজ দেন, আমি কাজ করি। তোর পড়ালেখার খরচ নিয়ে ভাবতে হবে না, তোর সকল খরচ আমি বহন করব। কিন্তু কথা একটাই, অনেক বড় হতে হবে, তোকে মানুষের মতো মানুষ বানাবো। এরপর মাসুম ভাই আবিরকে নিয়ে বের হয় কলেজে ভর্তি করে দেওয়ার উদ্দেশ্যে। মাসুম ভাইয়ের চেনা লোক থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় আবির। অনেক খুশি হয়। তার এক প্রকার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার। কলেজ থেকে বেরিয়ে যায়। গাড়ি গিয়ে থামায় এক মার্কেটের সামনে। মার্কেট সামনে গাড়ি ঠেকানো দেখে আবির বলল, ভাই এখানে কেন গাড়ি ঠেকাইলেন? আপনার কি কোনো কিছু লাগবো? তুই কাল থেকে নতুন কলেজে যাবি, সেখানে অনেক বড় লোকের ছেলে মেয়ে থাকবে। তাদের মতো পোশাক আশাক না পরলে তাদের সাথে চলতে পারবি না, তাই তোর জন্য জামা কাপড় কিনতে এসেছি এখানে। এরপর আবিরকে অনেকগুলো প্যান্ট, অনেকগুলো শার্ট, সঙ্গে স্টাইলের জুতো কিনে দিল। এত দামি পোশাক এর আগে কখনো দেখেনি, সে কল্পনা করেনি এত দামি পোশাক একদিন সে পরবে। হঠাৎ করে তার ভাবনার সেট ঘটিয়ে মাসুম ভাই বলল, আর কিছু লাগবে না তো? লাগলে বল, নিজের বড় ভাই মনে করে আমাকে বলবি। না ভাই, আর কিছু লাগবে না। এরপর মাসুম ভাই আরও অনেকের জন্য অনেক পোশাক কিনে বাসায় চলে আসে। যাদের জন্য অনেক পোশাক কিনেছে তাদের ডাক দিয়ে সকলকে যার হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে দেয়। আপনাদের হয়তো অবাক হতে পারেন, একজন কোটিপতির ছেলে কেন গরিব মানুষদের এত ভালোবাসে। মাসুম ভাইয়ের বয়স যখন 5 বছর, তখন তার বাবা মা মারা যায়। তখন থেকে লালন পালন করতো তার বাড়ির চাকরানি। তার চাচা চাচি ছিল, কখনো তার দিকে ফিরে তাকায়নি। তখন সে তাকে ধরনে পালন করে বড় হয়। যখন তখন তার পরিচয় জানলে সে চাকর সকল কথা খুলে বলে। তার বাবা মা মৃত্যুবরণ করার আগে তার নামে সকল জমি লিখে দিয়ে গেছিল। যখন মাসুম ভাইয়ের বয়স হবে 18 বছর, তখন সে জমিগুলো তার নামে হয়ে যাবে। তার বয়স যখন 18 বছর, তখন সে তার জমির অধিকার চায় এবং তার চাচা চাচি দিতে বাধা দেয়। আইনের আশ্রয় নিয়ে তার সম্পত্তি সে ফিরে পায়। সে থেকে মাসুম ভাই বড়দের অনেক ঘৃণা করে। সবসময় গরিব দুঃখীদের সাথে সময় কাটাতে তার ভালো লাগে। বর্তমান কি রে, কি ভাবছিস? গাড়ি থেকে নাম আর সকলকে মিষ্টিমুখ করা। তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিস। ওকে ভাই। এরপর সকলকে মিষ্টিমুখ করায়। সকলে শুনে অনেক খুশি হয়। এভাবেই কেটে যায় রাত্রি। পরের দিন সকালে, কিরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর, আজকে তোর কলেজের প্রথম দিন।
আজকে যদি লেট হয় তাহলে কেমন হয় বল তো? এরপর খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে মাসুম ভাইয়ের সাথে কলেজে চলে যায়। দেখে শুনে থাকবি, আর কেউ কিছু বললে আমার নাম বলবি। বলবি মাসুম ভাই আমার বড় ভাই, তাই তোকে আর কেউ ডিস্টার্ব করবে না। আচ্ছা ভাই, সাবধানে থাকবো, আপনি সাবধানে যাইয়েন। কলেজের মেন গেটের ভেতর দিয়ে ঢুকতে গেল সে, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না। না কাউকে জিজ্ঞেস করবে তাও সেরকম কাউকে চোখে পড়ছে না। তার কলেজের ভিতরে গেলেই দেখতে পেলে অনেকটা মানুষের ভিড়। তাদের থেকে ভিতরে ঢুকে দেখে একটা মেয়ে একটা ছেলেকে অনেক মারছে। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মেয়েটা মারা শেষ করে সকলের উদ্দেশ্য বলল, এই যেইভাবে আছে এই অবস্থাতেই যেন থাকে। কলেজ শেষে আমি এসে দেখবো ওকে। ওকে, কেউ ওর গায়ে হাত দিবি না, শালার উচিত শিক্ষা দিতে হবে। পানি পর্যন্ত চাইলেও কেউ দিবে না। কেউ যদি আমার কথার বাইরে যাস তাহলে কি হবে বুঝতেই তো পারছিস। বি কেয়ারফুল, ওকে? মেয়েটার কথা শুনে অনেকটাই অবাক হলো আবির। ও ভাবছে, ছেলেটা এরকম কি করেছে যে তাকে এত মারতে হবে? ছেলেটা যদি মারা যায় তাহলে কি হবে? এই রৌদ্র অবস্থায় আর এত রক্ত বের হলে এই ছেলেটা তো আর 1 ঘন্টার ভিতরে মারা যাবে। কথাগুলো ভাবতে ভাবতে আবির দেখতে পেল তার আশেপাশে আর কেউ নেই। যে যার যার ক্লাসে চলে গেছে। আবির সে ভাবছে, কি করা যায়? ছেলেটাকে তো বাঁচাতে হবে। এইভাবে আমার চোখের সামনে একজন মারা যাবে, আমি চোখ বন্ধ করে সবগুলো দেখব, যা হবে পরে ভাবা যাবে। আগে ছেলেটাকে বাঁচিয়ে নেই তো। এরপর কলেজের বাইরে থেকে একটা রিক্সা ডেকে নিয়ে আসে। রিক্সা কাটাতে তুলে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে এত বছর হয়ে গেল আমার কথা নড়চড় হয় না। আজ কোন শালা ওই ছেলেটাকে এখান থেকে তুলে নিয়ে গেছে? তাকে আমি ওর এমন অবস্থা করব না। তোরা খোঁজ নিয়ে বের কর কে এসেছিল এত জনদরদি। রিক্সাওয়ালা চাচা একটি হাসপাতালের সামনে দাঁড় করালো আর বলতে লাগলো, বাবা এখানে নিয়ে যাও, এটা গরিবদের হাসপাতাল, এটার মালিক এই শহরের নাম করা জনদরদি অনেক গুন্ডা বলে মাসুম ভাইয়ের। মাসুম ভাইয়ের কথা শুনে আবির অবাক হলো। চাচা বলছে কি? ওকে চাচা, নিয়ে যাও ভিতরে। এরপর ছেলেটাকে ভর্তি করে দেয়। তারপর অপারেশনে চলে অনেক স্থানে কেটে গেছে মারের কারণে। হয়তোবা আবির ছেলেটাকে না নিয়ে আসলে মারাই যেত। আবির রিক্সাওয়ালা চাচার দিকে এগিয়ে গেল আর বলল, চাচা আমার কাছে টাকা নাই, আমি এই শহরে নতুন আর এখানকার কিছুই চিনি না, আর আমার কাছে টাকাও নেই যে আপনারা গাড়ি ভাড়া দেব, প্লিজ ক্ষমা করেন। ক্ষমা কেন চাচ্ছ বাবা? মানুষ হয়ে মানুষের উপকার করাই তো আমাদের কর্তব্য। তুমি যে কাজটা করেছো অনেকে হয়তোবা অ্যাবাউট করে। তুমি এই ছেলেটাকে তুলে না নিয়ে আসলে হয়তোবা মারা যেত সে। তোমাকে টাকা দিতে হবে না। ধন্যবাদ আঙ্কেল। আর আমি যতটুকু জানি এই হাসপাতালে কেউ যদি গরিব বলে দাবি করে বা টাকা নেয় বলে তাকে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়। তোমারও টাকা লাগবে না। সত্যি আঙ্কেল? বাবা, আর তোমার যদি কোনো দরকার পড়ে তুমি এই রুমটাতে গিয়ে বলবে। ওই রুমটাতে গরিবের বন্ধু আছে, তুমি গিয়ে দেখা করলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। একটু পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে এলো। ডাক্তার পেশেন্ট দেখে মনে হচ্ছে কোনো কিছু দরকার। আবির ডাক্তারের কাছে গেল আর জিজ্ঞেস করলো, ডাক্তার আঙ্কেল ছেলেটা কেমন আছে? ভালো আছে, কিন্তু কিন্তু কি আঙ্কেল? অনেক রক্ত পড়ে গেছে, 2 ব্যাগ রক্ত লাগবে। একটু তাড়াতাড়ি জোগাড় করো, না হইলে রোগীর অবস্থা অবনতি হতে পারে। আঙ্কেল ছেলেটার কোন গ্রুপের ব্লাড লাগবে? এ পজিটিভ রক্ত লাগবে। আঙ্কেল আমার রক্ত এ পজিটিভ, আমার রক্ত নিন। দেখো বাবা, চাইলেই তো আর রক্ত নেওয়া যায় না, কিছু পরীক্ষা করতে হয়। তুমি আসো আমার সাথে। এরপর আবির চলে গেল ডাক্তারের সাথে। ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখলো ঠিক আছে। তারপর তার শরীর থেকে 2 ভাগ রক্ত নিল। এরপর ডাক্তার বলল, বাবা তুমি উঠো না, তোমার শরীর থেকে 2 ব্যাগ রক্ত নেওয়া হয়েছে, তোমার এখন অনেক ক্লান্ত লাগবে। ওকে। আবির রক্ত দিয়ে ওখানে রেস্ট নিল কিছু ঘন্টা। এদিকে ছেলেটাকে বেডে শিফট করা হয়েছে। একটু পর আবির উঠে ডাক্তারকে জিজ্ঞেস করলো, আঙ্কেল ছেলেটা কোথায় দেখতে পাচ্ছি না তো? ছেলেটাকে বেডে শিফট করা হয়েছে, 104 নাম্বার বেডে শুয়ে আছে। আবির ডাক্তারের কাছ থেকে চলে গেল, খুঁজতে লাগলো 104 নম্বর বেড। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে পেয়ে গেল। 104 নম্বর বেড দেখলো একটা নার্স স্লিপ নিয়ে বসে আছে। আবির কাছে যেতেই নার্সটি বলল, কে পেশেন্ট? লোক কি আপনি? হ্যাঁ আমি। কেন, কি হয়েছে? এভাবে একটা পেশেন্টকে রেখে কই চলে গেছেন আপনি? কোনো খেয়াল নেই বেঁচে আছে কিনা মরে গেছে? আমি তো আপনাকে সে কখন থেকে দেখছি না। কই ছিলেন তখন? হ্যাঁ? নার্সটি আরও কথা শুনিয়ে দিল। একটু পর আবির বলতে লাগলো, আপনি চুপ করবেন। ওনার রক্ত দরকার ছিল আর আমার রক্ত, আর ওনার রক্ত একই গ্রুপ, তার জন্য আমি রক্ত দিয়ে একটু ক্লান্ত লাগছিল তাই শুয়েছিলাম, এই আর কি। সরি ভাইয়া, বুঝতে পারি নাই। ইটস ওকে। এরপর থেকে ভেবেচিন্তে মানুষের সাথে কথা বলবেন। এত কথা বলেন আপনি,
এখানে আমি না হয়ে অন্য কেউ হইলে আপনার সাথে ঝগড়া বাঁধিয়ে দিত। সরি ভাইয়া, এরপর থেকে এরকম ভুল আর হবে না। আমিও এখানে প্রায় 1 ঘন্টা বসে আছি, এই ঔষধগুলো লাগবে, কিন্তু এনার কোনো অভিভাবককে পাচ্ছিলাম না, তাই আর কি এত রেগে গেছি। ও সরি, না জেনে অনেকগুলো কথা শুনিয়ে দিলাম আপনাকে। ইটস ওকে। তা আপনি এনার কি হন? আবির ভাবতে লাগলো কি বলা যায়, কি বলা যায়। কখনই মনে পড়লো সে তো আমার কলেজে পড়ে, জানি না কোন ইয়ার, হয়তো সিনিয়র, হয়তো সেম ইয়ার ফ্রেন্ড বলে দিল। আমার ফ্রেন্ড হয়। এই ঔষধগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি, এনাকে দিতে হবে, না হলে এনার অবস্থা খারাপ হতে পারে। আমি এখানেই বসে আছি। নার্সের হাত থেকে কাগজটা নিয়ে বাইর হলো। আবির ভাবছে কি করবে, এখন তার কাছেও টাকা নেই, এই ওষুধগুলো অনেক টাকা লাগবে, কি করবে কি করবে। তখনই মনে পড়ে গেল রিক্সাওয়ালা চাচার কথা। অমনি চলে গেল ওই রুমটার দিকে, নক করলো। রুমের ভিতর থেকে একজন বলল, কে? ভাই আমি, আপনার সাথে কথা বলা একটু দরকার। তখনই রুমের ভেতর থেকে বলল, আসুন। রুমের ভিতরে ঢুকে দেখে মাসুম ভাই। আবির তো দেখে অবাক, তাহলে কি সেই মাসুম ভাই যার কথা বলেছিল রিক্সাওয়ালা চাচা? আবিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাসুম ভাই বলল, আরে আবির, এখানে কি, কেন এসেছিস? ভাই বলো না, নতুন নতুন কলেজে গেছি, দেখি একটা ছেলে মাটিতে শুয়ে আছে, তার মুখ থেকে রক্ত ঝরছিল, হাত পা কাটা ছিল, তাই তখনই এই হাসপাতালে নিয়ে আসি এক রিক্সাওয়ালা চাচার সাহায্যে। হো তাই বল, আর আমার রুম দেখিয়ে দিল কে তোকে? যে রিক্সাওয়ালা চাচা নিয়ে এসেছিল সেই চাচা বলেছিল কোনো দরকার পড়লে রুমটাতে সে কথা বলতে, তাই আসলাম। কিছু লাগবে? কি দরকার তোর? ভাইয়া এই কাগজে কিছু ওষুধ লেখা আছে, কিনতে হবে তাড়াতাড়ি, কিন্তু আমার কাছে টাকা নেই, কিভাবে কিনবো তাই আসলাম। ও তাই বল, তা তুই একটু বস। আবিরকে বসতে বলে মাসুম ভাই একটা লোককে ডাক দিল। সে রুমে আসতে মাসুম ভাই বলতে লাগলো, চাচা এই ওষুধগুলো একটু এনে দেন তো, আর এই নিন টাকা, আর জিহাদকে বলে যাবেন 2টা চা দিয়ে যায় যেন। ওকে বাবা, আমি বলে যাব। এই বলে চলে গেল বৃদ্ধটা ওষুধ আনতে। একটু পর রুমে ঠকঠক আওয়াজ হচ্ছে। মাসুম ভাই বলল, নিয়ে আসো ভিতরে। ভাই এই নিন চা, আর কিছু লাগবে? আবির, আর কিছু খাবি? তোর তো বোধ হয় ক্ষুধা লাগছে। না ভাই, কিছু খাবো না, চা খেলেই ক্ষুধা হারিয়ে যাবে। আবিরকে এমন কথা বলতে দেখে মাসুম ভাই হাসতে লাগলো। এভাবে মাসুম ভাইয়ের সাথে কথা বলতে বলতে অনেক সময় পেরিয়ে গেল। একটু পর বৃদ্ধ লোকটা ওষুধ নিয়ে আসলো। আবির ওষুধটা নিয়ে তাড়াতাড়ি চলে গেল নার্সের কাছে। গিয়ে দেখে ছেলেটার জ্ঞান ফিরে এসেছে, নার্সের সাথে কি যেন বলছে। আবির কাছে যেতেই নার্সটি আমাকে দেখিয়ে বলল, এই যে এই ছেলেটা তোমাকে নিয়ে এসেছে এখানে, ঔষধগুলো দেন। এরপরে নার্সটা তার হাত থেকে ওষুধগুলো কেড়ে নিল। ওষুধগুলো খাইয়ে দিল ছেলেটাকে। গেছেন তো প্রায় 1 ঘন্টা হবে, এত দেরি করলেন কেন? আসলে আমার কাছে কোনো টাকা ছিল না, তাই মাসুম ভাইয়ের কাছে গিয়েছিলাম, উনি ওষুধগুলো এনে দিল। ও। নার্সটি ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। আবির গিয়ে ছেলেটির পাশে টেবিলে বসলো। আবিরকে বসতে দেখে ছেলেটি বলল, ভাই আপনি কে? আমাকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তা আপনার নাম কি? এর আগে তো কখনো কলেজে দেখিনি। আরে ভাই থামো, একসাথে এত প্রশ্ন করলে এত প্রশ্নের উত্তর কিভাবে দিব? আমার নাম আবির, তোমার নাম কি? আমি শরীফুল, কলেজে নতুন ভর্তি হয়েছি। আমারও তো সেম ভাই। তো কোন সাবজেক্ট? ফিজিক্স। তুমি? সেম ভাই। তো ভাই ভাই করছি কিসের জন্য? সেম ইয়ার, একই কলেজ, ফ্রেন্ড না আর ভাই ভাই করবি না। ওকে বাবা, তা তোর কি হয়েছে যে ওই মেয়েগুলো তোকে মারছে? আর বলিস না, একজনকে দেখে অনেক ভালো লেগেছে, তাই তো চেয়েছিলাম, তাই ওই গুন্ডি আপুটা দেখিয়ে ফেলেছিল। তখনই আমার কাছে এসে আমাকে মারা শুরু করে, আমাকে কিছু বলতে দিল না। ও তাই বল। এভাবে কেটে গেল একটা দিন। মাসুম ভাই বাড়ি ফেরার সময় আবিরকে ডাক দিল। সে বলল, বাড়ি যাবে কিনা বলো। না ভাই তুমি যাও, আমি এর কাছে আসি, কখন কি হয় কে জানে। কোনো কিছু দরকার পড়লে যে কোনো নার্স কিংবা ডাক্তারকে বলবি, আমার নাম নিবি মাসুম ভাইয়ের ছোট ভাই, কেমন? ওকে ভাই। আবির গেল না, বসে রইল। শরীফুলের পাশে কথা বলতে লাগলো। তখনই শরীফুল বলল, ও তোর বিষয়ে কিছু বল। এরপর শুরু করলো আবিরের ভয়ঙ্কর অতীত। সকল কথা বলে শরীফুলের দিকে তাকালো, দেখলো তার চোখে জল। আবিরের দিকে তাকিয়ে বলল, শরীফুল তুই এত কষ্ট সহ্য করে এখানে এসেছিস, আমি থাকলে কি যে করতাম আল্লাহই জানে। মাসুম ভাই হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠবে, তখনই মনে পড়ে গেল ছেলেটা কিচ্ছু খায়নি, ওর কাছে টাকা নেই, যদি খিদা লাগে কি করবে? ভাবতে ভাবতে গাড়ির ড্রাইভারকে টাকা দিল আর বলল,
যাও ওই রেস্টুরেন্ট থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসে 104 নম্বর বেডে দিয়ে আসো। ওকে ভাই, আপনি একটু ওয়েট করেন। এই বলে মাসুম ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে রেস্টুরেন্টে থেকে বিরিয়ানি নিয়ে 104 নম্বর বেডে দিয়ে আসে আর বলে, এগুলো মাসুম ভাই পাঠিয়েছে। একটা লোকের কথা শুনে পিছনে ফিরল। আবির দেখতে পেল জিহাদকে। ও আপনি দেন। এই বলে খাবারগুলো নিল আবির। জিহাদ নিচে নেমে গাড়ি নিয়ে উদ্দেশ্যে রওনা দিল। পরের দিন সকালে ইনি তো এখন সুস্থ, দেখে বাসায় নিয়ে যেতে পারবেন। নার্সের কথা শুনে আবির বলতে লাগলো, তোর বাসা কই তাই তো জানা হলো না। ভার্সিটি থেকে মাত্র 5 মিনিটের পথ। ও চল তাহলে, তোকে তোর বাড়িতে নামিয়ে দিয়ে আমি বাড়ি যাব। এই বলে আবির শরীফুলকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। শরীফুলকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে যাবে তখন শরীফুল বলল, আবির ভেতরে আয়, মা বাবার সাথে দেখা করে যাবি। আবির কিছু বলল না। ও শরীফুলের পিছনে পিছনে হাঁটতে লাগলো। শরীফুলও অনেক টাকার মালিক, তাদের বাড়ি থেকে দেখে মনে হচ্ছে। আবির দেখলো ডাইনিং রুমে অনেক মানুষ, শরীফুলের বাবা মা, তাদের বাড়ির কাজের লোকেরা। মেইন গেটে শরীফুলকে দেখে ওর মা কাঁদতে কাঁদতে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবা তুই কই ছিলি? তোকে এতবার কল করেছি, ধরিসনি কেন? কি হয়েছে বল না। আর তোর মাথায় এত ব্যান্ডেজ কেন? কি হয়েছে বাবা? ভাবতে লাগলো কলেজের ঘটনা বলবে কিনা, চিন্তা করতে লাগলো সে। তার বাবা বলল, কই ছিলি বাপ? তখন তোর ফোন বন্ধ, তোর কলেজে খোঁজ নিয়েছিলাম, তারা বলল একটা ছেলেকে সুইটি নামক একটা মেয়ে মেরেছে আর একটা ছেলে হাসপাতালে নিয়ে গেছে। তাদের অনেক করে বললাম কোন হাসপাতালে, কিন্তু নামটাও বলতে পারলো না। শহরের সকল প্রাইভেট হসপিটালে খোঁজ নেওয়া শেষ, কিন্তু তোকে পেলাম না। ওকে বাবা, তোমরা থামবে। এবার কলেজের ওই মেয়েটা আমাকে মেরেছিল। আমি যখন রক্তাক্ত অবস্থায় মাটিতে শুয়েছিলাম, সবাই যখন চলে যায়, তখন এই ছেলেটা আমাকে বাঁচায়, সেখান থেকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। হয়তো হয়তো এ না থাকলে আমি আজ তোমাদের সামনে আসতে পারতাম না মা বাবা। তখনই পিছনে তাকায় শরীফুলের মা বাবা। দেখে ছেলেটা নিচের দিকে তাকিয়ে আছে। তার কাছে গিয়ে শরীফুলের বাবা বলতে লাগলো, তুমি না থাকলে বাবা, জানি না আমার ছেলেটার কি হতো। অনেক সাধনার ফল আমার একমাত্র একটাই ছেলে, যা চেয়েছি তাই দিয়েছি। ওই মেয়েটা কেন ওকে মারলো? আমার ছেলে তো ভদ্র, জানি কোনো খারাপ কাজ করেনি। এই কথা বলে আবিরের হাত ধরে টানতে লাগলো। আবিরের অনেক খারাপ লাগছে, একটা মেয়ে কী করে এতটা খাবার খারাপ হয়। শরীফুল কি এমন ভুল করেছে যে তাকে এভাবে মারতে হবে? শুধুমাত্র তো তাকিয়েছিল, তাই এরকম কথা ভাবতে থাকে। এমন সময় শরীফুল ডাক দিয়ে বলল, বস এখানে। এখানে বসো বাবা। তুমি আবার আর এক ছেলে, হয়তো তুমি না থাকলে আমার ছেলের আর মুখ দেখতে পারতাম না। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আবিরকে শরীফুলের পাশে বসে শরীফুলের মা বলল, বাবা তোমরা তো কিছু খাওনি বোধ হয়, আমি ভাত বাড়ছি, তোমরা ফ্রেশ হয়ে আসো। এই কথা বলে শরীফুলের মা চলে গেল রান্নাঘরের দিকে। শরীফুল আবিরকে বলল, চল আমার রুমে, ফ্রেশ হবি, খেয়ে দে, তারপর বাসায় যাবি। এরপর শরীফুলের পিছু পিছু তার রুমে চলে গেল। দেখতে পেল অনেক সুন্দর করে সাজানো গোছানো একটা রুম। বড় লোকের ছেলে বলে কথা, এত সুন্দর রুম থাকবে এটাই স্বাভাবিক। সে ভাবছে আজ যদি আমাদের একটা সুন্দর একটা ফ্যামিলি থাকতো। তখন শরীফুল সামনের দিকে তাকাই দেখতে পেল আবিরের চোখে জল। শরীফুল বলতে লাগলো, কান্না করিস কেন? কি হয়েছে তোর? মা বাবার কথা মনে পড়ছে? এরপর ফ্রেশ হয়ে ডাইনিং রুমে খাবার টেবিলে চলে গেল আবির আর শরীফুল। দেখতে পেল টেবিলে তার মা বাবা বসে আছে। শরীফুল আবিরকে নিয়ে বসে পড়ল পাশের চেয়ারটি টেনে। তখনই শরীফুলের বাবা বলতে লাগলো, তো বাবা তুমি কোথায় থাকো? তোমার মা বাবা কি করে? তখনই শরীফুল বলতে লাগলো তার অতীতের কথা। আবির নিচের দিকে তাকিয়ে আছে। মাথা তুলতে দেখে শরীফুলের মা বাবার চোখে পানি, হয়তো তার উপর শরীফুলের মা বাবার করোনা হচ্ছে। সরি বাবা, আমি তোমার সম্পর্কে জানতাম না। ইটস ওকে আঙ্কেল। তো তুমি এখন কোথায় থাকো? এরপর আবির বলতে লাগলো কিভাবে মাসুম ভাইয়ের সাথে পরিচয়। মাসুম ভাইয়ের সাথে একই বাসায় থাকে। সকল কথা মাসুম ভাইয়ের নাম শুনে শরীফুলের বাবা চিনতে ভুল হলো না, কারণ ভাই যে গরিবের বন্ধু আর খারাপ লোকের শত্রু। কিন্তু শরীফুলের বাবা প্রভাবশালী হলে কি ইচ্ছে গরিবদের সম্মান করে শ্রদ্ধা করে। শরীফুলের বাবা মাকে আবির অনেক পছন্দ হলো। তার মাসুম ভাইয়ের মতো বাড়িতে থাকা সকল কাজের লোকেরা একসাথে বসে টেবিলে খায়, সেখানে থেকে শরীফুলের মা বাবা ব্যতিক্রম না। খাওয়া দাওয়া শেষ করে আবির শরীফুলকে বলল, আমি তো কিছু চিনি না, নতুন এসেছি ঢাকায়। তুই তোদের বাসার রাস্তাটা দেখিয়ে দিয়েছিস বলে তোকে নিয়ে আসতে পেরেছি। আমি তো এখান থেকে মাসুম ভাইয়ের বাড়ির রাস্তাটা চিনি না, তুই একটু এগিয়ে দিয়ে আসবি।
চল তোকে গিয়ে দিয়ে আসি। শরীফুল, তোর এই অবস্থা নিয়ে যেতে হবে না। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ড্রাইভার গিয়ে নামিয়ে দিয়ে আসবে। তুই যাস না বাবা, তুই তোর রুমে গিয়ে একটু রেস্ট নে। ওকে বাবা। আর আবির, ড্রাইভার আঙ্কেল তোকে নামিয়ে দিয়ে আসবে। আর দেখতেই তো পারছিস আমার অবস্থা, এই শরীরে কিভাবে তোর সাথে যাব বল? আরে তোকে তো যেতে বলিনি আমার সাথে, আমি শুধু বললাম একটু এগিয়ে দিয়ে আসবি। নতুন তো তাই চিনি না, ব্যাপার না, কেউ তো যাচ্ছেই, তুই রুমে যা, রেস্ট নে। এরপর শরীফুল তার রুমে চলে গেল। ড্রাইভার আঙ্কেলের সাথে আবির চলে গেল। যাওয়ার সময় শরীফুলের বাবা মা অনেক ধন্যবাদ দিল আবিরকে। শরীফুলের বাসা থেকে 10 মিনিট পর গাড়ি থামলো মাসুম ভাইয়ের বাড়ির সামনে। আবির গাড়ি থেকে নেমে ড্রাইভারকে থ্যাংক ইউ জানিয়ে চলে গেল বাসার ভিতরে। যে দেখে মাসুম ভাই পত্রিকা হাতে নিয়ে বসে আছে বাড়ির সামনে ফাঁকা মাঠে, আবিরকে দেখে বলল, কোথায় ছিলি তুই? এত দেরি হলো কেন আসতে? ভাইয়া, ওই যে ছেলেটা আছে না, যাকে নিয়ে হাসপাতালে ছিলাম, ওর বাড়িতে ওকে নামিয়ে দিয়ে আসলাম, তাই একটু দেরি হলো। ওর মা বাবার সাথে পরিচয় হলাম, আর না খেয়ে আসতে দিচ্ছিল না, তাই আর কি একটু বেশি লেট হলো। ও ফ্রেশ হয়ে আয়, কালকে তো আর ক্লাস করিস নাই, আজকে যা কলেজে। হ্যাঁ ভাইয়া, যাবো, একটু ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হব। আমি তো দেখলাম ছেলেটা অনেক ভয়াবহ অবস্থা হয়েছিল। যে মেয়ে করেছে নিশ্চয়ই সে অনেক প্রভাবশালীর মেয়ে, তাই বলি কি আমার নাম নেবি ওর সামনে, কেমন? ওকে ভাইয়া, তাহলে তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। আজ তুই আমার গাড়ি নিয়ে যা, যে কাজ করেছে এত দামি গাড়ি দেখলে নিশ্চয়ই ভয় পাবে সে। আবির আর কিছু বলল না, গাড়ি নিয়ে চলে গেল কলেজে। এত দামি গাড়ি এর আগে কখনো দেখেনি। তার ব্যতিক্রম হলো না সুইটিও। সেও ভাবছে এত দামি গাড়ি করে কে এলো এই কলেজে। একমাত্র কোটিপতির মেয়ে হচ্ছে সুইটি, যার বাবা বাংলাদেশের টপস কোম্পানির ভিতরে 15 নম্বর কোম্পানিটা তাদের। তার জন্য এত অহংকার। তার গেট খুলে বেরিয়ে এলো আবির। সকলে তো হা করে তাকিয়ে আছে। একদম আবুল মার্কার ড্রেস দেখি বোঝা যাচ্ছে না এ এত কোটিপতি। তখনই একটা মেয়েকে সুইটি কানে কানে বলল, সুইটি, কালকে যে ছেলেটাকে আমরা মেরেছিলাম ওই ছেলেটাকে এই হাসপাতালে নিয়ে গিয়েছিল। কালকে তো গাড়ি করে আসেনি, আজ এত দামে গাড়ি করে আসলো, মানে বুঝলাম না। দেখে তো পুরোই তো আবুল খ্যাত মার্কা মনে হচ্ছে, গ্রাম্য খ্যাত। চলাফেরার স্টাইলের সাথে গাড়ির কোনো মিল নাই, বোধহয় কেউ লিভ দিয়েছে। আমারও তাই মনে হয় রে। আবির তো কেমন জানো, তোমরা কোনো কিছু চিনে না তাই এদিক ওদিক হাঁটছিল। ওভাবে হাঁটতে দেখে মেয়েগুলোর এগিয়ে গেল আবিরের দিকে, গিয়ে বলল, এই যে আপনার কি হয়েছে, এরকম চোরের মতো খোঁজাখুঁজি করছেন কি? আসলে আমি কলেজে নতুন কিছু চিনছি না, কোনটা আমাদের ক্লাসরুম আমি চিনতে পারছি না, একটু প্লিজ বলবেন আমাকে? কোন সাবজেক্ট? ফিজিক্স। ও সেম, আমরা সবাই ফিজিক্স নিয়ে পড়ছি। আপু প্লিজ একটু বলবেন কোন দিকে ক্লাসরুমটা? সোজা যাবে, তারপর ডান হাতের দিকে যাবে, তারপর একটু বাইরে গেলেই প্রথম রুমটাই আমাদের ক্লাসরুম। থ্যাংক ইউ আপু। এরপর মেয়েগুলোর বলা কথা অনুসারেই আবির সামনের দিকে যেতে লাগলো। তাদের বলা কথা অনুসরণ করে যেই না রুমে ঢুকবে, উপরে বড় বড় করে লেখা প্রধান শিক্ষকের কক্ষ। সে মনে মনে ভাবতে লাগলো, তাহলে কি মেয়েগুলো আমাকে আবুল বানালো? প্রধান শিক্ষকের রুমের সামনে এভাবে ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখে কেরানি সে বলল, কি হয়েছে তোমার? তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? কোনো কিছু কি দরকার? আসলে আঙ্কেল, আমাদের ক্লাসরুমটা আমি চিনতে পারছি না, কিছু মেয়েদের জিজ্ঞেস করলাম, ওনারা আমাকে এই রুমটাতে পাঠিয়ে দিল। ও, তোমাকে তাহলে তারা বুদ্ধ বানিয়েছে। তুমি কোন সেমিস্টারে আর কোন সাবজেক্ট নিয়ে পড়ছো বলো? আমি নতুন ভর্তি হয়েছি কলেজে, আর ফিজিক্স নিয়ে পড়ছি। ও, তাহলে তুমি আসো আমার পিছন পিছন, আমি দেখিয়ে দিচ্ছি তোমার রুমটা। এরপর আবির যেতে লাগলো কেরানির পেছন পেছন। দেখতে পারো ওই রুমটা 3 তলায়, হাতের ডানের 2 নাম্বার রুমটা। এই রুমটা খুঁজতে তাকে কতটুকুই না হাঁটানো হলো। রুমে যেই ঢুকতে যাবে দেখতে পেল সামনে ওই মেয়েগুলো দাঁড়িয়ে আছে, আর দেখি ইশারা করে সকলের দিকে খিলখিল করে হেসে উঠল আর বলতে লাগলো, কিরে আবু, কই রে ঘুরে আনলাম তোরে? হেডস্যারের ঝাড়ি খাইছিস? হেডস্যারের ঝাড়ি কেমন লাগে রে?
স্কুলের হেড স্যার অনেকটাই কড়া, তীক্ষ্ণ মেজাজের, খিটখিটে স্বভাবের। সব স্টুডেন্ট তাকে দেখে অনেক ভয় করে। তাই মেয়েগুলো ভেবেছিল তাকে হেড স্যারের কেবিনে পাঠিয়ে দিলে তার ক্লাসরুম চিনতে পারছে না, এরকম কথা বললে ঝাড়ি দিবে বা বকাবকি করবে। তাই মেয়েগুলো পাঠিয়েছিল ওই হেড স্যারের রুমে। তাহলে তোমরাই পাঠিয়েছিলে ছেলেটাকে হেড স্যারের কেবিনে, তাই না? আরে মা, তোমরা তো নতুন, একই সেমিস্টার, একই সাবজেক্ট নিয়ে পড়ছো, তোমরা তো ফ্রেন্ড, তাহলে এরকম করলে কেন ছেলেটার সাথে? কি আপনার সাহস কি করে হয় ওকে আমাদের ফ্রেন্ড বলার? ওর মতো গ্রাম্য খ্যাত মার্কার চাইলে আমাদের ফ্রেন্ড হয় কি করে? হ্যাঁ, আপনাদের পোশাক আশাক, আমাদের পোশাক আশাক দেখেন আর ওর পোশাক আশাক দেখান, আর একদম বাজে কথা বলবেন না আপনি। মেয়েটার এমন কথা শুনে কেরানি ভরকে গেল। সে বুঝতে পারলো মেয়েটার অনেক বড়লোক, তার কথা বলা চলাচল দেখে বোঝা যাচ্ছে। তো আরে মা, আমিও ভাবি বলিনি তো, বলেছিলাম তোমরা একসাথে লেখাপড়া করো। সব শোনার পরও ছেলেটাকে কেন এত ঘাটালে, তাই বলছিলাম। এই কথাটা বলেই চলে গেল। আবির যেই না ক্লাসরুমে ঢুকতে যাবে, মেয়েগুলো আটকে বলল, কিরে, আগামীকাল আমরা যে ছেলেটাকে মেরে ফেলে রেখে আসলাম মাঠে, তুই নাকি নায়কের মতো দেখে বাঁচিয়েছিস? তুই কি জানিস তোর অবস্থা এখন কি করতে পারি আমরা? এখন যদি তোরও সেম অবস্থা করি তাহলে তোকে কে বাঁচাবে? মেয়েগুলোর কথা শুনে আবির অনেকটাই অবাক হলো। আসলে বলছে কি, এরা মানুষ না অন্য কিছু? আচ্ছা, আপনারা এরকম করেন কেন? আমার কি দোষ বলেন? ছেলেটাকে ওভাবে মেরে রেখে আসছিলেন মাঠে, হাত মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল মাঠের ভিতরে পড়ে থাকা। ওরকম রক্তাক্ত ছেলেকে দেখে ঠিক থাকতে পারি নাই আমি, তাই নিয়ে যাই হাসপাতালে। আর জানেন, মেয়েগুলো মন দিয়ে আবির কথাগুলো শুনছিল। এই ছেলেটার কথা কেন এত মিষ্টি, এটাই ভাবছিল সুইটি। আবির আবার বলা শুরু করলো, ডাক্তার বলছিল যে আর যদি 5 মিনিট দেরি হতো তাহলে আর ছেলেটাকে বাঁচানো যেত না, হয়তো আপনাদের কিছুই হতো না। একবার ভেবে দেখুন তার মা বাবার অবস্থা কী রকম হতো। ওই ছেলেটার জায়গায় আপনি নিজেকে কল্পনা করেন, তাই বুঝতে পারবেন। একজন কোনো ভুল করলে তাকে শাস্তি দেন, এর মানে এই না যে একদম মেরে ফেলবেন। আর বাই চান্স যদি ছেলেটা মারা যেত তাহলে আপনার আল্লাহর কাছে কি জবাব দিতেন? একবারও কি ভেবে দেখেছেন? মেয়েগুলো মন দিয়ে শুনছিল আবিরের কথাগুলো। আবির মাঝখানে দাঁড়ালো আর চারদিকে মেয়েগুলো দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে ছেলেটাকে মারবে এখন। হঠাৎ তাদের প্রথম ক্লাসের স্যার এসে বলতে লাগলো, আজও এই ছেলেটার কি দোষ? হ্যাঁ, কালকে তো এই ছেলেটার জন্য শরীফুল বেঁচে গেছে, তা না হলে আজ কি যে হতো ছেলেটার একমাত্র আল্লাহ জানে। স্যার, ভুল বুঝছেন। আপুরা আমাকে মারতে আসেনি, আমি ক্লাসরুম পাচ্ছিলাম না তাই দেখিয়ে দিচ্ছিল। তোমাকে আর বলতে হবে না, আমি জানি এই মেয়েগুলো কি করেছে তোমার সাথে। এই মেয়েগুলোর জ্বালাই সকল ছেলে অতৃষ্ট। এরপর স্যার চলে গেল ক্লাসরুমে, তার পেছন পেছন আবির আর মেয়েগুলো চলে গেল ক্লাসরুমে। দেখতে দেখতে প্রথম ক্লাস শেষ হয়ে গেল। দ্বিতীয় ক্লাসে স্যার আসলো। স্যারটি ছিল অনেক ইয়াং এবং হাসি খুশি মেজাজের। স্যারটি এসেই বলতে লাগলো, তোমাদের তো পরিচয় জানি না, ক্লাস শুরু হয়েছে অনেক আগে। আমার বিয়ে ছিল তাই ক্লাস নিতে পারিনি, তাই তোমাদের পরিচয় জানি না। আজ ক্লাস হবে না, সকলের পরিচয় পর্বটা আগে সেরে নেই। আগে মেয়েদের দিক থেকে শুরু করিও। একে একে সকলে তাদের পরিচয় দিতে লাগলো। তখনই ওই গুন্ডি মেয়েটার পাল্লা আসলো। মেয়েটা বলতে লাগলো, আমার নাম সুইটি, আমার বাবার নাম ফুরবান। আমার বাবার কোম্পানি সুইটিস টেক্সটাইল, যেটা বাংলাদেশের টপ বিশেষ ভেতরে 15 নম্বর স্থান দখল করে আছে। ওই কোম্পানি আমারই বাবার। এভাবে আরও অনেকেই পরিচয় দিতে লাগলো। এক পর্যায়ে আবিরের পাল্লা আসলো। মেয়েগুলো ভাবছে আসলে কি ছেলেটা অনেক ধনী পরিবারের, তা এখন জানা যাবে। তখনই আবির বলতে লাগলো, আমার নাম আবির শেখ, আমি সিরাজগঞ্জ জেলা থেকে এখানে পড়তে এসেছি। বাবা মা কেউ বেঁচে নেই, এখানে এক দূর সম্পর্কের বড় ভাইয়ের সাথে থাকি। তখনই মেয়েগুলো হাসতে লাগলো। মেয়েগুলোকে এরকম ভাবে হাসতে দেখে স্যার বলতে লাগলো, কি হয়েছে তোমাদের? হ্যাঁ, ছেলেটা অনেক গরিব বলে তোমরা হাসছো? একটা গরিব ছেলে এখানে পড়তে পারে, নিশ্চয়ই তার মাঝে অনেক ট্যালেন্ট আছে যা তোমাদের মাঝে নাই। আমি শিওর 100% এই ছেলেটা একদিন অনেক বড় কিছু হবে।
স্যারের এরকম কথা শুনে সবাই অবাক হয়ে চুপ করে রইল। অন্যদিকে সুইটি ভাবছে, স্যার তো ঠিকই বলল, ছেলেটা কত সহজ সরল, তাকে ভুল রুমে দেখিয়ে দিলাম, তারপরেও আমাদের সাথে এসে কথা বলছে, হাসি খুশি পাবে। এভাবে পেরিয়ে গেল একটা দিন। ক্লাস শেষে বের হতে যাবে তখনই সুইটি পেছনে ডাক দিয়ে বলল, এই শোন, তোর নাম কি? আর আজকের এই ব্যবহারটার জন্য সরি। আমার নাম আবির। আর আপনাদের সরি বলতে হবে না, আমরা একই ক্লাসে পড়ি, ফ্রেন্ড। দুষ্টুমি তো চলে এই রকম, আমি জানি। ছেলেটি এরকম কথা শুনে অবাকের শীর্ষ স্থানে পৌঁছে গেল মেয়েগুলোর সাথে কথা বলা শেষ করে আবির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাসুম ভাই আসার সময় তার পকেটে জোর করে 1000 টাকা দিয়ে দিয়েছে, কোনো দরকার পড়লে খরচ করার কথা বলে। কলেজ থেকে প্রায় 30 মিনিট পর মাসুম ভাইয়ের গাড়ি, তাই সে ভাবছে পায়ে হেঁটে না গিয়ে গাড়িতে করে যাওয়া যাক। আবির গাড়ির জন্য অপেক্ষা করছিল। একটা কালো গাড়ি এসে ব্রেক করে। ভেতর থেকে সুইটি বলতে লাগে, আবির গাড়িতে ওঠো, তোমার বাড়িতে আমি নামিয়ে দিয়ে আসি, তারপর আমি বাড়ি যাবো। ওঠো। না, আমি একাই যেতে পারবো বাসায়, আপনি চলে যান। তুমি আপনি আপনি করছো কেন? একটু আগেই না বললে আমরা ফ্রেন্ড, তাহলে আপনি না তুই করে বলো। আচ্ছা, তুই করে বলবো, তাহলে তুই যা, আমি একাই যেতে পারবো বাড়ি। বললাম তো গাড়িতে উঠো, আমি যদি বের হই না তোমার অবস্থা কিন্তু খারাপ করে ফেলবো। আচ্ছা, উঠছি বাবা। কোন সিটে বসবো, সামনের সিটে নাকি পিছনের সিটে? আর কথা না বলে গাড়িতে উঠে পড়ল আবির। চলতে লাগলো গাড়ি নিজ গতিতে, আর কোনো কথা বলছে না দুজনেই। নীরব। সুইটি নিজ মতো গাড়ি চালাচ্ছে। চলতে চলতে ও সুইটি বলতে লাগলো, তোমার বাসাটা কোন দিকে বলবে তো? মাসুম ভাইয়ের বাড়ি চেনো? চিনি তো, কেন? মাসুম ভাইয়ের বাড়ির পিছনে আমাদের বাড়ি। এরপর সুইটি গাড়ি চালিয়ে মাসুম ভাইয়ের বাড়ির সামনে নিয়ে গেল। গাড়ি থেকে নেমে সুইটিকে থ্যাঙ্কস জানিয়ে ছুটতে সুইটির দৃষ্টিসীমার বাহির করে বাড়িতে ঢুকলো। দেখতে পেল মাসুম ভাই আগের দিনের মতো পত্রিকা হাতে নিয়ে বসে আছে। আবির কি আসতে দেখে মাসুম ভাই ডাক দিয়ে বলল, কিরে, কলেজে 2 দিন না যেতেই মেয়ে পটিয়ে ফেলেছিস? না ভাইয়া, তুমি কি বলো? বলতে হবে না, ওরকম সময় আমরা পার করে এসেছিস, বুঝলি? আরে না ভাইয়া, কালকে যে একটা ছেলেকে হাসপাতালে নিয়ে আসছিলাম না, ওই ছেলেটাকে এই মেয়েটা মেরেছিল। তাহলে তো তোর শত্রু হওয়ার কথা, কিন্তু বন্ধু হয়ে তোকে নামিয়ে দিয়ে গেল কেন গাড়ি করে? আরে ভাইয়া, কলেজে একটা ছাত্র পড়তে দিচ্ছিল। আমার পরিচয় যখন দেই, সকল সত্যি কথা বলি, তখন হয়তো মেয়েটার আমার জন্য মায়া হয়েছিল। আর আমাদের স্যার মেয়েগুলোকে অনেক কথা শুনিয়ে দিয়েছে, তাই হয়তো একটু মায়া হয়েছে, এই আর কি। কোনো দরকার পড়লে বলবি, আর কোথাও কেউ অপমান করলে আমার নাম নিবি। তোকে বাপ ডেকে মাপ চেয়ে তোর কাছ থেকে 100 গজ দূরে সরে যাবে। এরপর আবির বাসার ভেতরে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘরে শুয়ে ছিল, তখন মাসুম ভাই বলল, কিরে, আসতে পারলি? ভাইয়া আসো, অনুমতি নেওয়ার কি আছে? তোর কাছে তো কোনো ফোন নেই, তাই তোর জন্য একটা ফোন কিনে আনলাম, দেখ তো তোর পছন্দ হয় কিনা। তৎক্ষণাৎ আবির এগিয়ে গিয়ে ব্যাগটি খুলে দেখলো একটু নতুন ব্র্যান্ড নিউ আইফোন। তার চোখ তো চড়ক গাছ। মধ্যবিত্ত পরিবারের সকলের স্বপ্ন থাকে, বা ড্রিম বললেও চলে, আইফোন চালানো। আজ মাসুম ভাই তাকে আইফোন গিফট করলো। অনেকটা খুশি হয়ে মাসুম ভাইকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। আর পছন্দ হবে না মানে অনেক অনেক পছন্দ হয়েছে আমার। এরপর মাসুম ভাই ঘর থেকে চলে গেল। আবির ফোনটা নিয়ে তার পুরাতন সিম কার্ডটি মোবাইল ফোনে ঢুকালো। দেখতে পেল অনেকগুলো SMS। সবগুলো SMS তার বন্ধু সৌরভের কথা অনেক মনে পড়ছে। কি করবে বুঝতে না পেরে ফোনটি হাতে নিয়ে বাড়ির বাইরে চলে গেল ফ্যাক্সি লোডের দোকানে। দোকান থেকে মোবাইল ফোনে টাকা লোড দিয়ে সৌরভকে কল করলো। 2টা রিং হওয়ার পরই ওপাশ থেকে শব্দ হলো, কেমন আছিস রে? সেই যে গেলি, আর কথা হলো না। তোর ফোনটা বন্ধ দেখলাম, তাই অনেকগুলো SMS করলাম, তাও তোর কোনো খবর পেলাম না। কি খবর? তুই এখন কেমন আছিস? আরে থাম, এতগুলো প্রশ্ন উত্তর কিভাবে দেবো একসাথে? অল্প অল্প করে প্রশ্ন কর। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো আছি। আর তুই কেমন আছিস? আঙ্কেল আন্টি কেমন আছে? হ্যাঁ,
আমিও ভালো আছি, বাবা মা ভালো আছে। তোর কথা অনেক জিজ্ঞেস করছে, কই গেল ছেলেটা। আমি বললাম ঢাকায় চলে গেছে। তোকে তো অপবাদ আমার মা বাবা বিশ্বাস করেনি। থাকার অতীত নিয়ে ভাবতে চাই না আমি। হ্যাঁ, না ভাবাটাই ভালো। এখন কি করছিস তুই? এরপর আবির বলতে লাগলো কিভাবে মাসুম ভাইয়ের সাথে পরিচয়, কিভাবে তার বাড়িতে এখন থাকছে সে। এত বলতে লাগলো তাকে কলেজে ভর্তি করে দিয়েছে, কলেজে কি কি হয়েছে সকল বিস্তারিত কথা। এরকমভাবে হাসতে হাসতে কথা বলা দেখে মাসুম ভাই তার কাছে এসে জিজ্ঞেস করলো, কিরে কার সাথে কথা বলছিস? ওই মেয়েটার সাথে না তো আবার? আরে না ভাই, আমার গ্রামের বন্ধু, অনেক দিন পর তার সাথে কথা বলছি তো তাই একটু। তা তোর বন্ধু কি করে গ্রামের বাড়িতে? ভাই, ও আমার মতোই এইচএসসি পর্যন্ত পড়েছে, এখন বাবার কৃষিকাজের সাহায্য করে। ও তাহলে তোর বন্ধুকে একদিন আসতে বল, আমার কোম্পানিতে একজন এমপ্লয়ি লাগবে। ইন্টারভিউ যদি ভালো লাগে রেখে দেবো না হয়। মাসুম ভাইয়ের এমন কথা শুনে আবির অনেক খুশি হয়ে যদি তার বন্ধু মাসুম ভাইয়ের কোম্পানিতে চাকরি পায় তাহলে দুই বন্ধু একসাথে চলাফেরা করতে পারবে। তৎক্ষণাৎ আবার সৌরভকে ফোন করলো। একটা রিং হতেই সৌরভ ফোন রিসিভ করে বলল, কিরে কি হয়েছিল, ফোন রেখে দিলি কেন? ভাবলাম তোর জন্য জরুরি কাজ হয়েছে বোধহয়, তার জন্যই আমি আর ফোন ব্যাক করিনি। আরে ভাইয়া চলে আসছিল, ভাইয়াকে তোর কথা সব বললাম। তুই বেকার কথা শুনে ভাইয়া বলল তোকে আসতে, তার কোম্পানিতে একজন এমপ্লয় লাগবে। তুই যদি ইন্টারভিউ দিয়ে টিকতে পারিস তাহলে তোকে চাকরি দেবে। সত্যি রে? আরে আমি কি তোর সাথে ফান করছি? আবির এরকম কথা শুনে সৌরভ অনেকটাই খুশি হলো। দৌড়ে গিয়ে তার মাকে বলল, মা, আবির ঢাকায় গেছে, তার বড় ভাই নাকি বলেছে তাদের কোম্পানিতে একজনের এমপ্লয় লাগবে। আবির আমার কথা বলেছে আর আমাকে কালকে যেতে বলেছে। কি বলো তোমরা, আমি কে যাব? সৌরভের মা সম্মতি জানালো, কারণ ছেলেটা অনেক বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়ানো দরকার। কৃষিকাজ করে আর কতদিন খাবে, বড় হচ্ছে, বিয়ে দিতে হবে। এরকম বেকার ছেলেকে কে মেয়ের জামাই বানাবে? তাই আর সে মানা করলো না। একটু পর সৌরভ আবিরকে আবার ফোন করলো আর বলতে লাগলো, আবির বই পড়ছিল, হঠাৎ করে তার ফোন এলো। ফোনের স্ক্রিনে বড় বড় করে লেখা সৌরভ। তৎক্ষণাৎ ফোন রিসিভ করে সৌরভ ওপাশ থেকে বলতে লাগলো, আবির মা রাজি হয়েছে, যেতে দেবে ঢাকায়। হ্যাঁ ভালো, হয়তো দুই বন্ধু একসাথে থাকবো, একসাথে কাজ করব, ঘোরাঘুরি করব। তাহলে কবে আসছিস তুই? কাল সকালে রওনা দিই, তুই একটু আমাকে বাস স্ট্যান্ড থেকে এসে নিয়ে যাস। আচ্ছা তুই কাল আয়। এই বলে ফোন কেটে দিল আবির। রাত্রি হয়ে গেছে, মাসুম ভাই একা খাবার টেবিলে আয় ডাক শুনে আবির দৌড়ে গিয়ে খাবার টেবিলে বসলো। মাসুম ভাইয়ের সাথে টুকিটাকি কথা বলে খাবার শেষ করে আবার রুমে চলে গেল। অন্যদিকে সুইটি ভাবছে ছেলেটা কতটা সহজ সরল, তার মনের ভেতর কোনো অক্ষর প্যাচ নাই। অত দামে গাড়ি নিয়ে আসছিল, অনেক মিথ্যা কথা বলে মেয়েদেরকে ইমপ্রেস করতে পারত, কিন্তু না। পরের দিন সকালে প্রত্যেক দিনের মতো আবির ফজরের আজানের সাথে উঠে বাইরে হাঁটাহাঁটি করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায়। খাবার টেবিলে আবিরকে দেখে মাসুম ভাই বলতে লাগলো, কিরে তোর বন্ধুর কি খবর? ভাই বলছিলাম ওর মা বাবা সবাই রাজি আছে, আসবে আজকে। তোর বন্ধু আসলে তাকে এই বাড়িতে নিয়ে আসিস। আচ্ছা ভাই, নিয়ে আসবো। আরও অনেক কথা বলে খাবার শেষ করে আবির রুমে গিয়ে ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে সুইটিও সেম খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ নিয়ে ড্রাইভার আঙ্কেলকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। আবির আজ গাড়ি নিয়ে আসেনি, মাসুম ভাই দিতে চাইছিল কিন্তু সে না করেছে, তাই সে রাস্তাতে দাঁড়িয়ে আছে। এমন সময় সুইটি গাড়ি নিয়ে ওদিকে দিয়ে যাচ্ছিল। আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে সুইটি ড্রাইভার আঙ্কেলকে ছেলেটার সামনে গাড়িটা ব্রেক করতে বলল। আবির আচমকা চমকে গেল, হঠাৎ করে তার সামনে গাড়ি ঠেকানো দেখে। গাড়ির ভেতর থেকে সুইটি বলতে লাগলো, আবির তুমি তো বোধহয় কলেজ যাচ্ছ। হুম। আমি কলেজ যাচ্ছি, তুমি আসো, তোমাকে লিভ দিয়ে দিই। না দরকার না, আমি রিক্সা নিয়ে যাব।
সুইটি আর কিছু বলতে যাবে তখনই আবিরের ফোনে একটা ফোন এলো। আবির ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলল, আরে বন্ধু কই? আমি বাস স্ট্যান্ডে এসে অপেক্ষা করছি। আচ্ছা আর তুই 10টা মিনিট ওয়েট কর, আমি আসছি। ওকে তাড়াতাড়ি আয়। আবির হাস্যোজ্জ্বল মুখ দেখে সুইটি বলল, আবির কিছু কি হয়েছে? আবির ভাবতে লাগলো সুইটিকে বলবে কিনা। আবির বলার আগে সুইটি বলল, আবির তোমার কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। আসলে আমার একটা বন্ধু আসছে গ্রাম থেকে, বাস স্ট্যান্ড তো অপেক্ষা করছে আমার জন্য। এত সকালে কোনো রিক্সা পাওয়া যাবে না, কি করে যাব চিন্তা করছি। সুইটি ভাবতে লাগলো কি করবে। আবিরের সাথে গিয়ে কি আর তার বন্ধুকে নিয়ে আসবে, নাকি সে কলেজে যাবে ভাবলো। প্রত্যেক দিন তো কলেজেই যায়, আজকে না হয় স্বাধীনের সাথে আড্ডা দেওয়া যাবে। গাড়িতে ওঠো, আমিও যাব, তোমার বন্ধুকে নিয়ে আসি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আজকে তোমার বন্ধু, তুমি আর আমি পুরো শহর ঘুরবো, যদি রাজি থাকো তাহলে আসো। ভাবতে লাগলো গ্রাম থেকে আসার পর শহরটা তো দেখা হয়নি, শুধুমাত্র বাস স্ট্যান্ড, শরীফুলের বাড়ি, আমি কলেজ ছাড়া আর কিছুই চিনি না। তাই সেও ভাবতে লাগলো আজকে আসলে শহরটা ঘুরে দেখা যাক। আচ্ছা আমি রাজি আছি, চলো তুমি। এরপর আবির গিয়ে উঠল সুইটির গাড়িতে। ড্রাইভার আঙ্কেল সুইটির বলল আজকে কলেজে যেতে হবে না, বাস স্ট্যান্ডের দিকে চলো। একটু পর গাড়ি চলতে লাগলো নিজ গতিতে। বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আবির গুটি গুটি মেরে বসে আছে, বাইরের দৃশ্য দেখছে। কত সুন্দর এই ঢাকার শহর, তাই তো গানে বলা হয় এই শহর দাদুর শহর, প্রাণের শহর ঢাকা। একটু পর গিয়ে গাড়িটা থামলো বাস স্ট্যান্ডে। আবির খুঁজতে লাগলো সৌরভকে, দেখতেও পেল একটা বেঞ্চিতে বসে আছে। আবির গিয়ে ডাক দিতে সৌরভ উঠে এলো আর বলতে লাগলো, শালা এই তো 10 মিনিট, 10 মিনিটের কথা বলে 1 ঘন্টা বসিয়ে রেখেছিস। আরে ভাই রাগ করছিস কেন? ঢাকা শহরে এসেছিস, বুঝতে পারবি রাস্তাঘাট কী রকম। জ্যামে আটকে ছিলাম অনেকক্ষণ। ও তাই বল। বেঞ্চ থেকে সৌরভকে উঠিয়ে আবির আসতে লাগলো সুইটির গাড়ির দিকে। সৌরভ আবিরকে বলল, আবির এই গাড়িটাকে তোকে একদম পার্মানেন্টলি দিয়ে দিয়েছি। আরে না, ভুল বুঝছিস কেন? এটা আমার গাড়ি না, এটা আমার এক কলেজের বান্ধবীর গাড়ি। শুধু বান্ধবী নাকি অন্য কিছু? আরে ভাই শুধু বান্ধবী, নেগেটিভ মাইন্ডে নিস কেন তুই শালা? এরপর আবির বলতে লাগলো কিভাবে সুইটির সাথে রাস্তায় দেখা হলো, কিভাবে সুইটির প্রপোজাল দিল, তারপরে কিভাবে সুইটিকে নিয়ে এখানে আসলো। আর এত বলতে লাগলো আজ তার সাথে পুরো ঢাকা শহর ঘুরতে হবে। সৌরভ তো শুনে অনেক খুশি হলো। এরপর আবির সৌরভকে নিয়ে গাড়িতে বসলো। সৌরভ তো সুইটিকে দেখে পুরোই হাঁ করে আছে আর ভাবতেছে, এত সুন্দর মেয়েটা, শালা আবির বোকা নাকি? আমি তো আবিরের জায়গায় থাকলে কবেই মেয়েটাকে পটাইয়া গার্লফ্রেন্ড বানায় নিতাম। শালা আগে যেরকম বোকা ছিল এখনো আছে। সৌরভের এভাবে তাকিয়ে থাকা দেখে সুইটি তুড়ি মেরে বলল, কি ব্যাপার, এরকম হাঁ করে তাকিয়ে আছেন কেন? সুইটির এরকম কথা শুনে সৌরভ সুইটির দিকে থেকে চোখ সরিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছে ঢাকার শহর। আবারও সেই ভাবনার জগতে ডুব দিল সৌরভ। ভাবতেছে, আচ্ছা 7 দিনের কথা অনুযায়ী মেয়েটার সাথে তো তোর মাত্র 2-3 দিনের পরিচয়, তাহলে আবির কি নিয়ে গাড়ি করে ঘুরছে ঢাকা শহরে? বোধহয় মেয়েটা আবিরকে পছন্দ করে, না হলে এরকম করে একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে কখনো ঘুরতো না। কলেজ বাদ দিয়ে সারাদিনের কথায় সায় জানিয়ে আমাকে নিতে আসা আর তাকে নিয়ে পুরো শহরটা ঘোরা, বোধহয় সুইটি আবিরকে পছন্দ করছে। সৌরভ ভাবতেছে তখনই স্বাধীন ডাক দিয়ে বলতে লাগলো, কি রে, তুই কি ভাবিস ওরকম হাম মুখের মতো মুখে করে আছিস? আরে কিছু না, বাইরের দিকে তাকিয়ে ঢাকা শহরের সুন্দর দৃশ্য দেখছিলাম। এরকম ভাবে আবির সুইটি সৌরভ ঘুরতে লাগলো। পুরো একটা দিন বিকেলের দিকে গাড়ি নিয়ে থামলো মাসুম ভাইয়ের বাড়ির সামনে। গাড়ি থেকে বাড়ির আবির সৌরভ নেমে পড়ল। আবির সুইটিকে বিদায় জানিয়ে বাড়ির ভেতরে ঢুকতে যাবে, তখনই সে দেখতে পেল কেউ একজন তাদেরকে ফলো করছে। বিষয়টা ততটুকু কর্ণপাত না দিয়ে বাসার ভেতরে ঢুকে গেল। দেখতে পেল বসার রুমে মাসুম ভাই বসে টিভি দেখছে। আবিরকে দেখে মাসুম ভাই বলল, কিরে এটা তোর বন্ধু নাকি? জি ভাই, এটা আমার বন্ধু। তা তোমার নাম কি? ভাই আমার নাম সৌরভ। তা কতদূর পর্যন্ত পড়ালেখা করেছো? ভাইয়া
এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছি। তারপরে বাবা মা আর শহরে আসতে দেয়নি। বাবার সাথে গ্রামে কৃষি কাজ করতাম। আর সেদিন ফোন দিয়ে বলল আপনার কোম্পানিতে কোনো এক এমপ্লয় লাগবে, তাই আসলাম। ও আচ্ছা, ভালো। তাহলে তোমরা গিয়ে ফ্রেশ হয়ে আসো, পরে কথা হবে। তারপর আবির সৌরভ চলে গেল তাদের রুমে। আগে তো এই রুমে শুধু আবির ছিল, এখন সৌরভ এসেছে। সৌরভের সাথে রুম শেয়ার করে থাকতে হবে। তারা দুইজনই ফ্রেশ হয়ে নিচে গেল। মাসুম ভাই ওদেরকে আসতে দেখে একটা ছেলেকে ডাক দিয়ে বলল, এই খাবারটা রেডি কর, অনেক ক্ষুধা লাগছে। ওকে ভাই। তোরাও এসে বস এখানে। মাসুম ভাইয়ের কথা মতো আবির সৌরভ গিয়ে বসলো মাসুম ভাইয়ের পাশের চেয়ারে। সৌরভকে এরকম ভয় পেতে দেখে মাসুম বলল, আচ্ছা, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি ভালোর বন্ধু আর খারাপের শত্রু। মাসুম ভাইয়ের এরকম কথা বলা দেখে সৌরভ বলল, না ভাইয়া, এরকম কোনো কিছু না। আচ্ছা ওকে, তাহলে তুমি কালকে সকালে রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে অফিসে যাব। ওকে ভাই। এরকম ভাবে আরও কথা বলে খাবার টেবিলে চলে গেল। খাবার খাওয়া দাওয়া শেষ করে আবির আর সৌরভ রুমে গিয়ে শুয়ে পড়ল। প্রতিদিনের ন্যায় আজকেও ফজরের আজানের সাথে সকালে ওঠা ব্যতিক্রম হলো না। আজকে আর সে বাড়ির বাইরে গিয়ে কৃত্রিম ঝর্ণাতে অজু করে না, কারণ কয়েকদিন মাসুম ভাই আবিরকে বাইরে গিয়ে অজু করা দেখে ওকে সব দেখিয়ে দিয়েছে, কিভাবে কিভাবে ঝর্ণা চালু করতে হয়, কল চালু করতে হয়, সকল কিছু। এরকম ভোলা ভালা ছেলেটাই মাসুম ভাই অনেক পছন্দ করে ফেলেছে। মাসুমের কোনো ছোট ভাই নাই, কোনো বোন নাই, সে শুধু একাই, তাই সে সকলকে নিজের করে নিতে চায়। আবির শোয়া থেকে উঠে গিয়ে অজু করে নামাজ পড়তে আবার ঘুমিয়ে গেল। সকালের দিকে বাইরে থেকে কে যেন দরজা কড়া নাড়ছে। আবির দরজার কাছে গিয়ে দরজা খুলে বলতে লাগে, কি হয়েছে জিহাদ ভাই, এইভাবে দরজা ধাক্কাচ্ছেন কেন? তখনই জিহাদ ভাই একটু চিন্তা মাখা কণ্ঠে বলে ওঠে, আসলে মাসুম ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলেন এসব আপনি? কই যাবে এত সকাল সকাল উঠে? নিশ্চয়ই দেখেন বাহিরে বসে আছে। না, আসলে এখন বাজে সকাল 10টা। তখনই আবির ঘড়ির দিকে তাকালো, দেখতে পায় আসলেই সকাল 10টা বেজে গেছে। নামাজ পড়েই ঘুমিয়ে গেছিল, এর জন্য আজকে এত উঠতে দেরি হয়ে গেল। আমরা খোঁজ নিয়ে দেখেছি ভাই কোনখানে নাই হাসপাতালে, এমনকি ভাইয়ের প্রিয় স্থান এতিমখানাতে। তখনই আবির একটু চিন্তিত হয়ে যায় আর ভাবতে লাগে এত সকাল সকাল উঠে কই যাবে। আচ্ছা, মাসুম ভাইয়ের উপর হামলা হয়নি তো আবার? তখন আবির মাসুম ভাইয়ের রুমে গেল। মাসুম ভাইয়ের রুমে গিয়ে দেখতে পায় তার টেবিলের উপর একটা চিরকুট লেখা। আবির চিরকুটটি হাতে তুলতেই দেখে চিরকুটটিতে লেখা আছে, আমি জানি চিঠিটা তুমি আবির পড়ছো। আমি যাদেরকে কাজে রেখেছি তারা এক একটা মাথা মোটা। আমাকে খুঁজে না পেয়ে তারা অনেক স্থানে খুঁজবে, কিন্তু আমাকে পাবে না। আর আমার ঘরটাতে ভালো করে খেয়াল করবে না ওরা। তুমি একমাত্র এসে দেখতে পাবে চিরকুট। আর বেশি কথা না বলি, আসলে আমার বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথা করে। ডাক্তারের কাছে যাই, ডাক্তার পরীক্ষা করে বলে ব্রেন টিউমার হয়েছে, আর এটা অনেকটাই বড় হয়ে গেছে। এখন অপারেশন করলে বাঁচার চান্স মাত্র 5%। আর এরকম চিকিৎসা বাংলাদেশে হবে না, বাইরে কোনো দেশে যেতে হবে। তাই আমি তোমাকে আমার সকল সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেলাম। আমার টেবিলের ড্রয়ারে সকল দলিলপত্র আছেই। ওদেরকে বলো আমি তোমাকে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমেরিকা চলে গেছি। হয়তো ফিরতেও পারি কিংবা নাও ফিরতে পারি। পড়তে পড়তে আবির কান্না করে দেয়। 2-1 ফোঁটা জল চিঠির মাঝে পড়ে যায়। তারপরে চিরকুটের অপর পৃষ্ঠা উল্টে দিকে দেখে লেখা আছে, আর হ্যাঁ, আমি ভালো করে তোমার বন্ধু সৌরভের খোঁজ নিয়েছি। ও অনেকটাই ভালো ছেলে। সৌরভ কোম্পানির অনেক কিছুই বুঝে গেছে। তাই আমি চাইছিলাম কোম্পানি চালাক, তুমি না হয় অন্যায়ের পাশে দাঁড়াবে। আমি যেরকম গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করেছি, ঠিক সেরকমভাবে সাহায্য করবে তুমি। এটাই তোমার থেকে আশা করি। ইতি তোমার প্রাণপ্রিয় ভাই মাসুম। তারপর পেছন থেকে তার নাম নিয়ে কে যেন ডেকে ওঠে।
আবির চোখের জল মুছে পেছনে তাকাতেই দেখতে পায় জিহাদ, যা তার দিকে এগিয়ে আসে, বলতে থাকে, আচ্ছা, তুমি কি কোনো খোঁজ পেয়েছো ভাই কোথায় আছে? আর তুমি কি কিছু জানো? তখন আবির চিন্তিত ভাব নিয়ে জিহাদকে উদ্দেশ্য করে বলতে লাগে, হ্যাঁ, মাসুম ভাই কোম্পানির কাজে আমেরিকায় গিয়েছে, আসতে অনেক দিন লাগবে, প্রায় 7-8 বছর। জিহাদ একটু চমকে যায়। আমেরিকার এত বছর, আবার কি কাজ আছে মাসুম ভাইয়ের আমাদের কাছে, একটু বললেও না। তখন আবিরকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে মারে আর বলতে লাগে, মাসুম ভাই তো আমাদেরকে কিছুই বলে যায়নি। আর আমেরিকায় ভাইয়ের কি কাজ এরকম আসতে 7-8 দিনে? তখন আবির চমকে যায়। কি বলবে উত্তর খুঁজে না পেয়ে আবির বলতে লাগে, আসলে মাসুম ভাই আমাকে তো তেমন কিছু বলে যায়নি, শুধু মোবাইলে ইমেল করে বলে গেছে যে তার আসতে 7-8 বছর সময় লাগবে, আর সে আমেরিকায় যাচ্ছে। জিহাদ চিন্তা করতে লাগে, মাসুম ভাইয়ের এত বড় সাম্রাজ্য কে দেখবে। তখন সময় নিয়ে আবিরকে উদ্দেশ্য করে জিহাদ চিন্তিত কণ্ঠে বলে ওঠে, তাহলে মাসুম ভাইয়ের কোম্পানি আর গ্যাং দেখাশোনা করবে কে? যদি অন্য গ্যাং জানতে পারে মাসুম ভাই আমেরিকা চলে গেছে আর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই, তাহলে তারা তো আমাদের উপরে আক্রমণ করবে। তখন আবির চিন্তিত কণ্ঠে বলে ওঠে, আসলে মাসুম ভাই আমাকে এও বলে গেছে যে মাসুম ভাইয়ের কোম্পানিটা সৌরভ দেখাশোনা করবে, আর মাসুম ভাইয়ের গ্যাং আমি দেখাশোনা করব। তখন জিহাদ একটু আনন্দ মিশ্রিত কণ্ঠে সেখান থেকে চলে যায়, আর মাসুম ভাইয়ের গ্যাংয়ের সকল ছেলেকে একত্র করে বাড়ির সামনের উঠানে দাঁড় করায়, আর সকলের উদ্দেশ্যে জিহাদ বলে ওঠে, তোমরা হয়তো বা জানো জিহাদ ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জিহাদ ভাই তার এক দরকারে আমেরিকায় চলে গেছে। মাসুম ভাইয়ের আসতে অনেক দিন সময় লাগবে। ততদিন মাসুম ভাইয়ের গ্যাংস্টার দেখাশোনা করবে আবির। সকলে শুনে অবাক হলেও আর তারা আবিরকে ভালো করে চেনে। আবিরকে তাদের নতুন বস হিসেবে পেয়ে অনেকেই খুশি হয়। অন্যদিকে সৌরভও অনেকটাই খুশি হয় যে তার এত বড় কোম্পানির দায়িত্ব দেওয়া হয়েছে শুনে। অন্যদিকে আবিরের মনে বিন্দুমাত্র আনন্দ নেই এত সম্পত্তি পেয়ে, কারণ মাসুম ভাইয়ের বাঁচার চান্স মাত্র 5%। জানে না সে বেঁচে বাংলাদেশে ফিরবে কিনা। এভাবেই কেটে গেল আরও 10 দিন। আবির তার দলবল নিয়ে মোটর সাইকেলে করে যাচ্ছে, সুইটিও গাড়িতে করে যাচ্ছে। আবিরকে দেখে তখনই সুইটি গাড়ি থেকে নেমে আবিরকে পেছন থেকে অনেকবার ডাকে, কিন্তু আবির সুইটির ডাক শুনতে পায় না। এরপর সুইটি গাড়িতে উঠে তার কলেজে চলে যায়। কলেজে এসে সুইটি গাড়ি থেকে নামতেই কলেজের গেটের দিকে তাকাতেই দেখে অনেকগুলো মোটর সাইকেল। তখন সুইটিকে দেখতে পায় একটাতে করে আবির আসছে। আবিরের এরকম রূপ দেখে সবাই তো অবাক, যে ছেলেটাকে নিয়ে সকলে ট্রল করতো, হাসাহাসি করতো, সে কিনা মাসুম ভাইয়ের ভাই। সবাই শুনে তো অবাক। তখন তাদের সামনে এসে ছেলেগুলো চলে আসে, যে ছেলেগুলো প্রতিনিয়ত আবিরকে নিয়ে হাসাহাসি করতো। ছেলেগুলো এসে আবিরের কাছ থেকে ক্ষমা চায়। আবির ছেলেগুলোকে ক্ষমা করে দেয়। তারপর আবির ক্লাস রুমে গিয়ে বসে পড়ে। তখনই আবিরের সামনে সুইটি চলে যায়। তখনকার ঘটনার উদ্দেশ্য করে সুইটি বলতে লাগলো, তোমাকে আমি তখন এতবার করে ডাকলাম, তুমি সাড়া দিলে না কেন? আবির ভ্যাবাচেকা খেয়ে যায়। কি বলবে সুইটির উত্তরে খুঁজে না পেয়ে আবির বলতে লাগে, কখন ডেকেছিলা তুমি? আর নিশ্চয়ই তুমি অবাক হয়ে গেছো আমাকে এরকম অবস্থায় দেখে। আর তোমার সাথে আমার অনেক কথা আছে, চলো ক্যান্টিনে যাই। এরপর আবির সুইটিকে নিয়ে ক্যান্টিনে চলে যায় আর তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বলে। আর সুইটিকে অবাক করে দিয়ে সকলের সামনে হাঁটু গেড়ে সুইটিকে উদ্দেশ্য করে আবির বলতে থাকে, তুমি জানলে হয়তো বা অবাক হবে, আমি তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। সবার মধ্যে স্টাইলিশভাবে প্রপোজ করতে পারি না, কিন্তু আমার জীবনে লুকিয়ে থাকা সকল অনুভূতি নিয়ে তোমাকে বলছি, অনেক ভালোবাসি তোমায়। সকলের সামনে এরকম ভাবে প্রপোজ করা দেখে সুইটি তো অবাক। তারপর সে হেসে উত্তর দেয়, আই লাভ ইউ টু। আমিও তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করি। তোমাকে আমার মনের কথা বলতে পারিনি। তুমি কীরকম জানি স্মার্ট সেজে আসতে, তাই চাইছিলাম তোমাকে শাসন করে স্মার্ট বানাতে, আর তুমি আমাকে ভুল বুঝছিলে।
এরপর দুজন আরও কথা বলে। একটু পর তারা ক্যান্টিন থেকে ক্লাসরুমে চলে যায়। এরপর ম্যাডাম এসে ক্লাস করাতে শুরু করে। অন্যদিকে ম্যাডাম তো আজকে আবিরকে দেখে একদমই অবাক। তখন ম্যাডাম আবিরকে ডাক দেয় আর ম্যাডাম আবিরের উদ্দেশ্যে বলতে লাগে, তোমাকে কয়েকদিন ধরে স্কুলে দেখতেছি না, আর তুমি আজ এরকম পোশাক পরে কেন? তোমাকে তো প্রত্যেকদিনই দেখতাম কিরকম যেন আনস্মার্ট হয়ে আসতে, আজ এরকম হয়ে হঠাৎ? তখন ম্যাডামকে উদ্দেশ্য করে আবির বলে, আসলে ম্যাডাম, আমি হচ্ছি এই শহরের নামকরা গ্যাংস্টার মাসুম ভাইয়ের ছোট ভাই। তাহলে তুমি এতদিন খ্যাত সেজে স্কুলে আসতে কেন? আসলে ম্যাডাম, আমি চাচ্ছিলাম যে আমার নিজের পরিচয় নিয়ে বড় হব, কিন্তু দেখেন আমার আসল চেহারা নিয়েই আপনাদের মাঝে আসতে হলো। তারপর ম্যাডাম আর কিছু না বলে আবিরকে বসতে বলল। এভাবে ক্লাসটা শেষ হয়ে গেল। ক্লাস শেষ করে আবির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখনই পাশ থেকে জিহাদ বলতে লাগলো, আবির, কিছুদিন ধরে এ গ্যাং অনেকটাই বেড়ে গেছে। আমি শুনতে পেরেছি যে মাসুম ভাই দেশে নাই, ওটা ওরা জেনে গেছে। তাই নাকি ওরা একটু বেড়ে গেছে, আমাদেরকে গ্যাং হিসেবে মানছে না। তাই চাচ্ছিলাম ওদের খেল খতম করতে। এর আগে মাসুম ভাই ওদের উপর আক্রমণ করেছিল, কিন্তু এবি ব্যাংকের লিডার মাসুম ভাইয়ের কাছ থেকে ক্ষমা চায় আর বলে সকল অনিয়ম থেকে সরে আসবে। আর যখন শুনতে পারলো যে মাসুম ভাই দেশ থেকে চলে গেছে, তখনই এরকম উৎপত্তি শুরু করেছে আবার। জিহাদ ভাই, সকল ছেলেদেরকে একত্র করো। আজকে এবি গ্যাং একদিন না হয় আমাদের একদিন। এরপর আবির আর জিহাদ তাদের ছেলে পেলে নিয়ে বের হয় এবি গ্যাং উদ্দেশ্যে। তারপর মাসুম ভাইয়ের ছেলে পেলে এবি গ্যাংয়ের স্থানে চলে যায়। মাসুম ভাইয়ের ছেলেদেরকে দেখে এবি গ্যাং লিডার বলে ওঠে, আমি জানতাম তোরা আমার এখানে আসবি, নিশ্চয়ই তোরা আমার গ্যাং যোগ দেওয়ার জন্য এসেছিস। তখনের আবির ছেলেগুলোর পেছনে থেকে এবি গ্যাংয়ের লিডারকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর গ্যাংয়ে আমরা যোগ দেব এটা কি করে তুই ভাবলি? তোর গ্যাংকে মারার জন্য আমি একাই যথেষ্ট, আর আমরাই কিনা তোর গ্যাংয়ে যোগ দিব, এটা তুই ভাবলি কি করে? আর একটা কথা, আমি মাসুম ভাই না, আমি মাসুম ভাইয়ের ছোট ভাই। তোকে হয়তো মাসুম ভাই সময় দিয়েছিল শুধরানোর জন্য, কিন্তু আমি কাউকে সময় দেই না, ডাইরেক্ট শেষ করে দেই। ছেলেগুলোর মধ্যে কীরকম কথা শুনে এবি গ্যাংয়ের লিডার হাসতে লাগে আর ছেলেগুলিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি তো অনেক ভয় পেয়ে গেলাম রে তোর কথা শুনে। শুনেছিলাম বিন্দি মরেছে নাকি, ঝাল তোকে না দেখালে বুঝতেই পারতাম না। আমি তো আর মাসুম না যে ভয় পেয়ে লুকিয়ে থাকবো করতে। মাসুম জানতো যে তার গ্যাংয়ের শেষ দিন এসে গিয়েছে, তাই তো তোকে গ্যাংয়ের দায়িত্ব দিয়ে পালিয়ে গিয়েছে এখান থেকে। তখনই আবির অনেকটাই রেগে যায় আর ছেলেগুলোকে সরিয়ে দিয়ে সামনে এসে দাঁড়ায় আর এবি গ্যাংয়ের লিডারকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, মাসুম ভাই পালায়নি। মাসুম ভাই তার প্রয়োজনে আমেরিকায় গিয়েছে, আর তার সকল কিছুর দায়িত্ব আমাকে দিয়ে গেছে। জানি না তোদের মতো চুনাপুটির হাত থেকে কতদিন তার সম্পদ রক্ষা করতে পারবো, কিন্তু আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত রক্ষা করে যাব। আর একটা কথা শোন, মাসুম ভাই কখনো কাউকে ভয় পায়নি আর ভয় পাবে না। আমিও তার ভাই, তোর মতো চুনোপুটিকে মারার জন্য এখানে এসেছি। এরপর আবির ইশারা দিতে ছেলেগুলো তাদের প্যান্টের পকেটে থাকা রিভলভার দিয়ে এবি গ্যাংয়ের প্রত্যেকটি ছেলেকে মেরে ফেলে। তখনই আবিরকে উদ্দেশ্য করে এবি গ্যাংয়ের লিডার কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, বাবা, আমাকে ক্ষমা করে দাও এবারের মতো, আর কখনো এরকম ভুল করব না। এখান থেকে আমি চলে যাব, প্লিজ বাবা, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। তখনই আবির হাসতে লাগে আর পায়ের কাছ থেকে এবি গ্যাংয়ের লিডারকে সরিয়ে বলতে লাগে, মাসুম ভাই গেছে 10টা দিন ধরে, আমি সব কিছুই খোঁজে রেখেছি। তুই যে মাসুম ভাই নেই শুনে কত লোকের যে ক্ষতি করেছিস। আগামীকাল তুই নাকি একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলি, জানিস তার বাবা মা কোথায় গিয়েছিল? মেয়েটির বাবা মা আমার কাছে এসে ঠিক তোর মতোই পায়ে জড়িয়ে কান্না করেছিল আর বলছিল আমার মেয়েকে ফিরিয়ে আনো বাবা, কিন্তু তখন আমি কিছুই করতে পারিনি। কিন্তু আজ তোকে আমার হাত থেকে রেহাই দেবে কে? তখন এবি গ্যাংয়ের লিডার অনেকটাই কান্নাজড়িত কণ্ঠে আবারও বলতে লাগে আবিরকে উদ্দেশ্য করে, বাবা, আমি কিছুই জানতাম না, আমার ছেলে পিলে এই কাজটা করেছে, আর এরকম কাজ করব না। ইভেন আমি আর
এই আন্ডারওয়ার্ল্ডের জগতে থাকবো না, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। তখনই আবির আবারও হাসতে লাগে। এবি গ্যাংয়ের লিডারকে উদ্দেশ্য করে বলতে লাগে, জানি না তুই এভাবে আরো কত মায়ের বুক খালি করেছিস, তোর আজ আর শেষ রক্ষা হবে না। আমি মাসুম ভাই না অতটা দয়াল যে মাসুম ভাই তোকে ছেড়ে দেয় ভালো হবার জন্য, কিন্তু তুই ভালো না হয়ে আবারও ব্যাক করেছিস আন্ডারওয়ার্ল্ডে। তোর আজকে শেষ দিন। কথাগুলো বলতে দেরি হলেও গুলি করতে দেরি নয়, এবি গ্যাংয়ের মাথার এপার ওপার করে দেয়। তখনই চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে। কিছুক্ষণ পর আবিরও কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। কিছুক্ষণ পর জিহাদ কাছে এসে তার ঘাড়ে হাত দেয় আর বলতে লাগে, জানি তোমার অনেক খারাপ লাগছে, আমারও খারাপ লেগেছিল প্রথম যাকে গুলি করে মেরেছিলাম। এদের মারলে আমাদের কোনো গুনাহ হবে না, আরও সওয়াব হবে। হাদিসে বর্ণিত আছে যে 3 ধরনের মানুষকে খুন করা হালাল। এক, যে কিনা মানুষ মেরেছে। দ্বিতীয়ত, আল্লাহর কাছে তওবা চায়নি, তখন তাকে খুন করলে কোনো গুনাহ হয় না। এটা তো তুমি নিশ্চয় জানো। এরপর আবির সেখানে বসে না থেকে উঠে গাড়ি নিয়ে বাসায় চলে আসে। তারপর তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বের হতেই তার ফোনে কে জানি ফোন করে। ফোনটা হাতে নিতেই দেখে সুইটির নাম লেখা। ফোন রিসিভ করতে ওপার থেকে সুইটি বলতে লাগে, আজকে তুমি কলেজে আসলে না কেন? জানো তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছিলাম। এরপর সুইটিকে উদ্দেশ্য করে আবির বলতে লাগে, আজকে এক জায়গায় গিয়েছিলাম, তার কারণে আজকে কলেজে আসতে পারিনি। কালকে কলেজে যাব ইনশাল্লাহ। সুইটিকে আসল কথা বললো না আবির, কারণ তাকে যদি ঘৃণা করে এরকম কাজের জন্য, বা তাকে যদি ফিরে আসতে বলে তার নতুন জীবনে, তখন কি হবে এই সব ভাবছিল আবির। তখনই জিহাদ ভাই তার কাছে আসে আর আবিরকে উদ্দেশ্য করে বলে, খাবে চলো, খাবার টেবিলে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। তারপর আবির তার রুম থেকে খাবার টেবিলে চলে যায়। খাবার টেবিলে গিয়ে দেখতে পায় সৌরভ মন মরা হয়ে বসে আছে। তখনই আবির সৌরভকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে তোর, এরকম মন মরা হয়ে বসে আছিস কেন? তখন সৌরভ আবিরকে বলতে লাগে, আসলে আমি যখন অফিসে ছিলাম তখন বাবা ফোন করেছিল আর আমাকে বলেছে যে চেয়ারম্যানের ছেলেরা আমাদের বাড়ির পাশের ধানের জমিটা দখল করতে যাচ্ছে, তাই একটু মন খারাপ। তখন আবির অনেকটাই রেগে যায় আর সৌরভ কি উদ্দেশ্য করে বলতে লাগে, আমার বেলায় আমার কিছু করার ছিল না বলে সব সহ্য করেছি, কিন্তু তোর বেলায় একদমই করব না। মিথ্যা অপবাদ দিয়ে আমাকে গ্রাম ছাড়া করেছিল চেয়ারম্যান, আমার মা বাবাকে মেরেছিল চেয়ারম্যান, এর প্রতিশোধ আমি নিবই। এরপর আবির কান্না করে দেয় ওর মা বাবার কথা মনে পড়ে যেতে। তখন জিহাদ কাঁধে হাত রেখে বলতে লাগে, যা হবার তা তো হয়ে গেছে, এখন আর কান্না করে কোনো লাভ নেই। এর প্রতিশোধ আমরা নেব, চেয়ারম্যানকে আমরা পথে বসিয়ে দেব। এরপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। রুমে গিয়ে আবির শুয়ে পড়ে। অন্যদিকে সুইটি ভাবছে তার মা বাবাকে কি করবে। তারা তো এমনিতেই গ্যাংস্টারদের পছন্দ করে না, আর সেখানে সুইটি কিনা ও মনে মনে ভাবছে, আমি কিনা মন দিয়ে রেখেছি গ্যাংস্টারের ভাইকে। না, স্বাধীন মোটেও ওই রকম ছেলে না যেরকমটা আমি ভাবছি। এরকম সহজ সরল একটা ছেলে চেয়েছিল তো নিজের পরিবারের বড় হতে, কিন্তু আমারই তো তাকে বড় হতে দিলাম না। সুইটি এইসবে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা আবিরের ঘুম ভাঙে সুইটির ফোনে। তারপর সুইটি আবিরকে বলতে লাগে, আমার ফোন কলে কি তোমার ঘুম ভাঙলো নাকি? ওপাশ থেকে আবির ঘুম জড়িত কণ্ঠে বলে ওঠে, না, অনেক আগেই ঘুম ভেঙেছে আমার। নামাজ পড়ে শুয়েছিলাম আর ঘুমিয়ে গেছি। তা তুমি তো আজ কলেজে যাবে তাই না? তখনই সুইটি একটু অবাক হয়ে আবিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি যাব মানে কি? হ্যাঁ, তুমিও তো যাবে আমার সাথে কলেজে। আর কি বলছো এখন? নিশ্চয়ই তোমার ঘুম ভাঙেনি। আবির একটু হাসে আর সুইটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, না, আসলে আমার গ্রামের বাড়িতে যেতাম আজকে। সৌরভ নাকি তার বাবা মাকে দেখতে যেতে চায়। তা তুমি কি যাবে আমাদের সাথে সৌরভের গ্রামের বাড়িতে? পরের কথাগুলো আবির এমনিতেই বলল সুইটিকে। তখনই সুইটি একটু চিন্তিত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, আমিও যাবো। দেখি বাবাকে বলি, দেখি তো যেতে বলে নাকি। ওই পাশ থেকে আবির অবাক হয়ে যায় সুইটির বলা কথাগুলো শুনে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, তোমার বাবাকে গিয়ে কি বলবে? তোমার বাবাকে বলবে যে তার মেয়ে হবু জামাইয়ের সাথে ঘুরতে যাবে। কথাগুলো বলেই হেসে ওঠে আবির। অন্যদিকে সুইটি অনেকটা রেগে যায় আবিরের কথা শুনে। নিজেকে সামলে নিয়ে বলতে লাগে,
আসলে আমি আমার বাবাকে বলবো যে আমার এক বান্ধবী গ্রামের বাড়িতে যাব। গ্রাম আমারও অনেক পছন্দের, তাই চাচ্ছিলাম তুমি যদি আমাকে নিয়ে যেতে তোমাদের সাথে। অন্যদিকে আবির ভ্যাবাচাকা খেয়েছে সুইটির কথা শুনে। আবির নিজেকে সামলে নিয়ে বলে, তোমার বাবা যদি না যেতে দেয় তখন তুমি কি করবে? বাবা মা আমার ওপর কোনো কথাই বলে না, আমার কথাই মেনে চলে। আর বাবা কখনোই না করবে না গ্রামে যাওয়ার কথা শুনে। তখনই আবিরের রুমের দরজায় কে এসে জানি করে নাড়ে। আবির ফোন কেটে দরজা খুলতেই সৌরভ বলতে লাগে, কবে যাবি গ্রামে? আমরা কালকে সকালে রওনা দেব গ্রামের উদ্দেশ্যে। তুইও অফিসের সকলকে 2 দিন ছুটি জানিয়ে দে। এরপর সৌরভ আবিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, শোন, চেয়ারম্যানের সাথে বাবার যে গ্যাঞ্জাম লেগেছে তা বোধহয় 2 দিনে সারা সম্ভব না। তাই চাচ্ছিলাম একটু বেশি দিন ধরে গ্রাম থেকে ঘুরে আসব। তাহলে ম্যানেজারকে সকল দায়িত্ব দেই, আর আমার 7-8 দিন গ্রাম থেকে ঘুরে আসব। আর একটা কথা, আমাদের সাথে কিন্তু সুইটিও যাচ্ছে। সৌরভ চিনতে পারল না সুইটিকে। তখনই আবিরকে প্রশ্ন ছুঁড়ে মারে সৌরভ। সৌরভ বলতে লাগে, সুইটিকে ওই যে তুই একদিন বলেছিলি তোকে অপমান করে, ওই মেয়েটা? সেই মেয়েটাই। তাহলে ওর সাথে তোর বন্ধুত্ব হলো কিভাবে? কিছুদিন পর সুইটি আমার সাথে ভালো ব্যবহার করতে লাগে, তবে থেকেই আমরা ভালো বন্ধু হয়ে গেছি। তখন সৌরভ একটু চিন্তিত মনে নিয়ে বলে ওঠে, শুধুমাত্র কি বন্ধুত্ব নাকি অন্য কিছু? তখন আরিফ হকচকিয়ে যায় সৌরভের এরকম কথা শুনে। কিছুক্ষণ পর আবির সৌরভকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসলে আমি মেয়েটাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, আর মেয়েটা আমাকে ভালোবেসে ফেলেছিল। সুইটি চেয়েছিল আমি যেন স্কুলে স্মার্ট হয়ে যাই, সেজন্যই আমার সাথে তখন খারাপ ব্যবহার করেছে। আর সুইটিও আমাকে অনেক ভালোবাসে, তা অনেক আগে আমাকে বলেছে আমার আসল পরিচয় জানার আগে। মুখ বুজে আবিরের সকল কথাগুলো শুনছিল সৌরভ। ও আচ্ছা, বুঝলাম। তাহলে তুই থাক, আমি একটু অফিসে যাই। কালকে থেকে তো আবার অফিসে যেতে পারবো না, অফিসের ম্যানেজারকে কাজ থেকে দিতে হবে। তারপর সৌরভ আবিরের কাছ থেকে চলে যায়। এভাবেই কেটে যায় দিনটা। পরের দিন সকালে সৌরভ এসে আবিরকে ডাকতে লাগে। আবিরের দরজা খোলা দেখে সৌরভ বলতে লাগে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নে, আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দেবো। আর সুইটিকেও বল। আবির ফ্রেশ হয়ে সুইটিকে ফোন করে। ওই পাশ থেকে সুইটি ফোন রিসিভ করে বলতে লাগে, তুমি ফোন করলে শেষে আমি ভাবতেছি তোমাকে আমি এখন ফোন করব। তা তোমরা গ্রাম কবে যাবে? বাবাকে বলছি, আর বাবা মানা করে নাই, শুধু বলছে যে ফোন করে সকল খবর বাবাকে জানো দিই। আর তুমি কি এখনো ঘুম থেকে ওঠোনি? এরকম কণ্ঠ যে। ওই পাশ থেকে আবির হাসতে লাগে। এরকম হাসি শুনে সুইটি অবাক হয়ে বলতে লাগে, আমার কথা শুনে কি তোমার হাসি পাচ্ছে যেরকম হাসছো? ওই পাশ থেকে আবির বলতে লাগে, আরে আমরা খাওয়া দাওয়া করেই রওনা দিব, তোমাকে ফোন দিয়েছিলাম এই জন্য। আর তুমি রেডি হয়ে থাকো, তোমার বাড়ির সামনে থেকে আমি তোমাকে নিয়ে যাব। এপাশ থেকে সুইটি একটু চিন্তিত হয়ে বলে ওঠে, আরে আরে, তোমরা আসবে না আমার বাড়িতে? আমরা গাড়ি করে যাব তোমাদের গ্রামে, তাই তোমাদের বাড়ি থেকে আমি লিভ দিয়ে নিব। তারপর সুইটি আর বেশি কথা না বলে জলদি জলদি খাবার খেয়ে সুইটি তার জামা কাপড় গোছাতে লাগে। অন্যদিকে আবির সৌরভ খাওয়া দাওয়া শেষ করে সুইটিকে ফোন করে। আবির বলতে লাগে, আমরা রেডি হয়ে আছি, তুমি জলদি করে আসো। ওপাশ থেকে সুইটি চিন্তিত কণ্ঠে বলে ওঠে, এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। আব্বু পাপিয়াকে ফোন করেছিল, আর পাপিয়া বলেছে যে আমাদের বান্ধবীর কোনো প্ল্যান নাই। আর বাবা শুনে অনেকটাই রেগে গেছে। বাবাকে কি ম্যানেজ করছি, বাট পাপিয়াকে ম্যানেজ করতে পারি নাই। পাপিয়া যাবে বলে আমার বাড়ি এসে বসে আছে, কি করবো এখন আমি? তখনই আবির একটু হেসে ওঠে। সৌরভের দিকে তাকিয়ে ফোনটা একটু হোল্ড করে সৌরভকে উদ্দেশ্য করে বলে, মামা তোর তো কপাল খুলে গেছে। সুইটির একটা বান্ধবী আসতেছে যার নাম পাপিয়া। আমি একবার দেখেছি মেয়েটাকে, অনেকটাই কিউট। সুইটি যদি রাজি না হতো তাহলে আমি চেষ্টা করতাম পাপিয়াকে পটানোর জন্য। আমি জানি তুই পারবি পাপিয়াকে পটাতে। আর আমাদের সাথে পাপিয়া যাচ্ছে তোদের বাড়িতে। কথাটা বলেই হাসতে হাসতে আবির সুইটির সাথে আবার কথা বলতে থাকে। আরে সমস্যা নাই, এমনিতেই তো আমরা 3 জন যাচ্ছিলাম, আরও একজন যোগ হলো, এনজয়টা ভালোই করতে পারবো। এরপর সুইটি ফোন কেটে দিয়ে পাপিয়ার কাছে গিয়ে বলে, আবিরকে বলেছি ওরা তোকে নিয়ে যেতে বলেছে। তখনই একটা চিল্লানি দিয়ে ওঠে পাপিয়া আর বলতে লাগে, ইয়াহু, অনেকদিন পর গ্রামে যাচ্ছি। যাই না, সেই কবে গিয়েছিলাম গ্রামে, ঠিক মতো করে মনে পড়ে না।
গ্রামের দৃশ্য, শীতের দিনে গ্রামের দৃশ্য নাকি অনেক সুন্দর লাগে। আজ নিজের চোখে দেখবো। পাপিয়ার এরকম বাচ্চাপোনা দেখে সুইটি হাসতে লাগে আর বলতে লাগে, নেচে তুই তোর মেকআপ নষ্ট করিস না, আর আমিও তো অনেকদিন পরই গ্রামে যাই না। তারপর সুইটি তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে আবিরের বাসার সামনে যায়। তারপর আবিরের ফোনে ফোন করে সুইটি আর বলতে লাগে, কই তোমরা? আমি তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। তারপর আবির ফোন রেখে সৌরভকে সঙ্গে করে বাসার নিচে নামে জিহাদ ভাইকে বলতে লাগে, ভাই, আমরা কিছুদিনের জন্য গ্রামে যাচ্ছি। ওখানকার চেয়ারম্যান নাকি সৌরভের মা বাবাকে অনেকটাই বিরক্ত করছে তার জন্য। আর তুমি তো আমার সম্পর্কে ভালো করে জানো, আর আমার মা বাবাকেও মেরেছিল বলেছি চেয়ারম্যান। ওখানে যাচ্ছি ওকে উচিত শিক্ষা দিতে। তুমি এদিকটা একটু সামলে রেখো, আর কোনো প্রয়োজন হলে আমাকে কল করিও। তারপর আবিরকে উদ্দেশ্য করে জিহাদ বলে ওঠে, আবির, তুমি চিন্তা করো না, আমি এদিকটা সামলে রাখবো। আর তুমি একা যাচ্ছ চেয়ারম্যানের সাথে লড়তে? নিজের শরীরের দিকে খেয়াল করে কাজ করো। আর আমাদের যদি প্রয়োজন হয় একটাবার কল করিও, আমরা পৌঁছে যাব। তারপর আবির সৌরভ বাসা থেকে বেরিয়ে রাস্তায় আসতে দেখে সুইটের গাড়ির সামনে দাঁড় করানো। গাড়ির গ্লাস নামিয়ে হাত বাড়িয়ে আবিরকে ডাক দেয় সুইটি। তারপর গাড়িতে ওঠে। সুইটি ড্রাইভ করছে, আবির পাশে বসে, আর গাড়ির পেছনে পাপিয়া আর সৌরভ বসে আছে। তারপর আবির তাদের গ্রামের লোকেশন তার গাড়ির থাকা জিপিএসে অ্যাড করে দেয়। একটু পর গাড়ি চলতে থাকে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। তখনই পেছন থেকে পাপিয়া বলে ওঠে, সকলের মন এরকম মরা কেন? সুইটি, একটা ডিজে গান লাগাতো। তারপর সুইটি গাড়িতে থাকা বক্সে ডিজে গান ছাড়তেই পাগলের মতো নাচতে থাকে পাপিয়া। এরকম নাচা দেখে পাশ থেকে সৌরভ বলে ওঠে, সুইটি আপু, গানটা বন্ধ করেন। আর হ্যাঁ, আপনি এরকম পাগলের মতো করছেন কেন? গানের তালে নাচছিল পাপিয়া। এরকম কথা শুনে অনেকটাই রেগে যায়। তখনই সৌরভকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনাদের মতো চুপ থাকা মেয়ে আমি না, আমি নাচবো। সুইটি, গানটা ছাড়। তখনই ঠাস করে পাপিয়ার গালে চড় মেরে দেয় সৌরভ আর বলতে লাগে, আপনাকে বলছি চুপ থাকতে, আর আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন। এরকম মেয়ে আমার একদমই পছন্দ না। গাড়িতে যাচ্ছেন, এনজয় করছেন, গান শুনে এনজয় করেন, কিন্তু নাচার কি আছে এখানে? তখন পাপিয়ার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কারণ পাপিয়ার সব জায়গায় একটু বাচ্চাপোনা করে। পাপিয়ার গায়ে আজ পর্যন্ত তার মা বাবা কেউ হাত দেয়নি, সেখানে কিনা অন্য একটা ছেলে হাত দিল। এই প্রতিশোধ সে নেবে মনে মনে বলছে। তারপর পাপিয়া চুপ করে গ্লাস দিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে লাগে। এর একটু পর গ্রামে গিয়ে পৌঁছে যায় আবিররা। সৌরভের বাড়ির সামনে গাড়ি থামায়। একটু পর গাড়ি থেকে সকলে লাকেজ নিয়ে সৌরভের বাসায় ঢুকে পড়ে। সৌরভের মা চুলার পানে রান্না করছিল। তখনই ছেলেকে দেখে দৌড়ে আসে তার কাছে আর বলতে লাগে, বাবা, কতটা শুকিয়ে গেছিস এই কয়েকদিনে, খাওয়া দাওয়া ঠিকমতো করছিস না? তখনই চোখ যায় আবিরের দিকে। তারপর সৌরভকে ছেড়ে দিয়ে আবিরের কাছে গিয়ে ওকে বলতে লাগে, বাবা, তোর অবস্থা তো দেখি এক, সময় মতো খাওয়া দাওয়া করিস না, নিজেদেরকে কি বানিয়ে ফেলেছিস দেখেছিস একবার? তারপরে সৌরভের মায়ের নজর যায় পাশে থাকা দুইটার দিকে, কি রকম জানি সুইটির পাপিয়ার দিকে। একটু পর আবির আন্টির ওরকম তাকিয়ে থাকা দেখে আন্টিকে বলতে লাগে, আসলে আন্টি, এরা হচ্ছে আমার বান্ধবী। ঢাকায় থাকে, এদের গ্রাম ঘুরে দেখার অনেক শখ, তাই আর কি সঙ্গে করে নিয়ে আসলাম। তারপর সৌরভ যে যার রুম দেখিয়ে দিল। পাপিয়াকে তার রুম দেখিয়ে দিতে যাবে, তখনই পাপিয়াকে উদ্দেশ্য করে সৌরভ বলে ওঠে, আসলে গাড়ির ভিতরে তখন এইরকম ব্যবহার জন্য আই এম সরি। এমনিতেই বাড়িতে অনেক ঝামেলা হচ্ছে, সেই চিন্তা ছিল মাথায়, তখন তোমার ওরকম ব্যবহার দেখে অনেকটাই রেগে গেছি। তুমি এই রুমটাতে থেকো, আর যখন যা লাগে আমাকে কিংবা আবিরকে বলো, আর নিজের বাড়ি মনে করে থেকো। তারপর সৌরভ সেখান থেকে চলে আসে। মনে মনে পাপিয়া ভাবছে, তখন মেরে এখন মায়া দেখাচ্ছে। আপনার মায়া লাগবে না, আপনার মায়া আপনি নেন। আমি আপনাকে এমন শাস্তি দেব যে কখনোই ভুলবেন না। এরপর যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে থাকে। একটু পর সৌরভের মা সকলকে ডাকে আর বলতে লাগে, সৌরভ, সকলকে নিয়ে আয় খাবার টেবিলে, খাবার রেডি করেছি।
এক এক করে যে যার রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগে। তখনই সৌরভের মুখোমুখি পাশে বসেছিল পাপিয়া। পাপিয়া ঘাড়টা নিচে নামিয়ে দেখতে পায় সৌরভের পা। তখন একটা লাথি মেরে দেয়। সৌরভ খাবার মুখে নিয়ে চিৎকার সুরাব এরকম চিৎকার দেখে ওর মা বলতে লাগে, কি হয়েছে তোর? খাবার মাঝে এরকম করলি কেন? আসলে মা কি জানো, বাকি কথা বলতে দিল না পাপিয়া, বলে ওঠে, আসলে আন্টি, একটা বিড়াল আমার পায়ে খামচে দিয়েছিল। কই মা, আমাদের বাড়িতে তো কোনো বিড়াল পালি নাই। হয়তো পাশের বাড়ির বিড়ালটা এসেছিল, চলে গেছে, নাই। অন্যদিকে আবির সুইটে খাবার খাচ্ছিল। পাপিয়ার এরকম কথা শুনে মিটমিটিয়ে হাসতে লাগে দুজন। একটু পর খাবার খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। তারপর আবির সুইটিদের রুমে গিয়ে বলতে লাগে, আসতে পারি? তখন সুইটি অনুমতি দিয়ে স্বরে বলে, হ্যাঁ আসেন। তোমরা একটু ফ্রেশ হয়ে আসো, আমরা এখন গ্রাম দেখতে বের হব। তারপর সুইটি পাপিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর তারা চারজনে বের হয় গ্রাম দেখার উদ্দেশ্যে। দেখতে দেখতে যখন আবিরের বাড়ির সামনে চলে আসে তখনই সুইটি বলতে লাগে, এই বাড়িতে কেউ থাকে না? দেখি তো মনে হচ্ছে অনেকদিন ধরেই কেউ থাকে না। সুইটির এরকম কথা শুনে আবিরের চোখ দিয়ে পানি বের হতে লাগে। তারপর নিজেকে সামলে বলে ওঠে, আসলে এই বাড়িটা ছিল আমাদের। বাবা মা মারা যাওয়ার পর চলে যায়, আর বাড়িটা এখানে এরকমভাবেই পড়ে থাকে। তারপর সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ ঘুরে বাড়ি ফিরে যায় আবির, সুইটি, পাপিয়া, সৌরভ। রাত্রিবেলা যে যার রুম গুছি শুয়েছিল। তখনই আবির এসে সুইটিদের দরজায় টোকা দেয় আর বলতে লাগে, চলো আমরা আজ রাত ঘুরতে বের হব। এত রাতে? আমি বের হব না বাবা, শুনেছি গ্রামে নাকি অনেক ভূত পেট থাকে, রাত্রিবেলা সেগুলো বের হয়। কে বলেছে তোমাদের? শহরের চেয়ে গ্রামে আরো ভালো, কোনো মানুষের ভয় নেই। আর চলো, খেজুরের রস তোমাকে খাওয়াবো চুরি করে। তখনই সুইটি চিৎকার দিয়ে বলে ওঠে, কি চুরি করে খাওয়াবেন মানে? আমাদের কাছে তো টাকা আছে, চাইলেই কিনে খেতে পারি। চুরি করে খাওয়ার কি আছে এখানে? চুরি করে খেলে একটু বেশি স্বাদ লাগে, কেউ কখনো বুঝতে পারবে না। আর কুয়াশা মাখা রাত্রিতে ঘুরতে অনেক ভালো লাগে আমার। তুমি যাবে কিনা বলো? তারপর সকলেই বের হয়ে চাদর মুড়ি দিয়ে কুয়াশায় মাখা রাত্রি বিলাস করার জন্য। অনেক দূর হাঁটার পর খেজুর গাছের রস পেরে খায় তারা। তারপর যখন বাড়ি ফিরতে যাবে আবির দেখতে পায় তাদের পুরনো বাড়িতে আলো জ্বলছে। রাত্রি 11টা বেজে গেছে। বাড়িতে কি হচ্ছে? কে আছে ওখানে? লাইট জ্বলছে এত রাতে। অন্য কেউ লক্ষ্য না করলেও আবির ঠিক লক্ষ্য করেছে। একটু পর সকলে বাসায় গিয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরে আবির আবার বেরিয়ে আসে তাদের বাড়ির উদ্দেশ্যে। একটু পর আবির তার বাড়ির সামনে চলে আসে। এখনো দেখতে পায় লাইটটা জ্বলছে। চুপি চুপি ধীর পায়ে বাড়িতে প্রবেশ করে। দেখতে পায় তার রুম থেকে লাইট জ্বলছে। চুপি চুপি তার রুমের জানালার কাছে গিয়ে দেখতে পায় চেয়ারম্যান সাহেব আরিফ তালুকদার কিছু ছেলেপেলের মাঝে ড্রাগস দিচ্ছে আর বলছে, শোনো, তোদের এই মালগুলো দিলাম, খুব তাড়াতাড়ি বিক্রি করবি। আর নতুন চালান এসেছে যেগুলো বিক্রি করতে হবে 1 মাসের ভিতরে। তখন আবির ভাবতে লাগলো, তাহলে কি আরিফ তালুকদার এভাবেই গ্রামের ছেলেপেলেকে নষ্ট করছে? কিছু খুঁজে না পেয়ে ভাবতে লাগলো, এভাবে তো চলতে দেওয়া যায় না, খুব দ্রুতই এর মীমাংসা করতে হবে। তখনই আরিফ তালুকদার ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই মালগুলো আজকে কালকে বিক্রি করবি, কালকে রাতে আবার আসবো এখানে। তাহলে কালকে রাত্রে আরিফ তালুকদার তোর শেষ দিন হবে। আবির কথাটা মনে মনে বলে তারপর সেখান থেকে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে সকলকে ডেকে তোলে। তারপর তারাও ফ্রেশ হয়ে গ্রামের সকলের কুয়াশা মাখা সূর্য দেখতে বের হয়। ঘোরাঘুরি শেষ করে বাসায় এসে সকালের নাস্তা শেষ করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। দুপুরবেলা ঘুম থেকে উঠে গোসল করতেই সবাই চলে যায় নদীতে। নদীতে গিয়ে গোসল করে আবির, সৌরভ, সুইটি, কিন্তু পাপিয়া গোসল করে না। পাপিয়া নাকি সাঁতার জানে না, তার জন্য গোসল করলো না। গোসল শেষ করে উঠতে যাবে তখনই পাপিয়া সৌরভের জামা কাপড় নিয়ে দৌড় দেয় আর পেছন ফিরে বলতে লাগে, আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন না? তার বদলা নিলাম। এখন দেখি কি করে আপনি বাসায় যান। এই বলে হাসতে হাসতে বাসার উদ্দেশ্যে দৌড়ে চলে এলাম। নদীতে ওই অবস্থায় আবিরও ছিল। সুইটি আবির বাসায় এসে বলতে লাগে,
তুমি এই কাজটা না করলেও পারতে। ছেলেটা অনেকক্ষণ ধরে নদীতে গোসল করছে। তুমি ওকে গিয়ে জামা কাপড় দিয়ে আসো, না হলে দেখবে ওর আবার জ্বর এসে যাবে। তারপর পাপিয়া সৌরভের কাছে গিয়ে তার জামা কাপড় দিয়ে চলে আসে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। এভাবে কেটে যায় দিনটা। রাত্রি যখন 12টা বাজে, আবির তার কাছে থাকা একটা পিস্তল নিয়ে তাদের পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। একটু পরে বাড়ির সামনে যেতে কালকের মতো তার রুমে লাইট জ্বলছে। তার রুমের দরজার কাছে আসতেই ওই পাশ থেকে আরিফ তালুকদার বলছিল, তোদেরকে দিয়ে কিছুই হবে না, মাত্র 3 কেজি মাল দিয়েছি, তাই তোরা বিক্রি করতে পারিস নাই। তোদের খেয়ে পড়িয়ে বড় করেছি কিসের জন্য? কথা বলার মাঝেই দরজা খুলে আবির ভেতরে প্রবেশ করে। আবিরকে দরজা খুলে ভেতরে ঢুকতেই আরিফ তালুকদার চমকে ওঠে। আবিরকে উদ্দেশ্য করে বলে, আরে তুই আবির না, হাসমতের ছেলে? তা তুই এখানে কি করছিস? তোকে তো গ্রাম ছাড়া করেছি আমি, তুই আবার গ্রামে ফিরে এসেছিস আর আমার কাজে ব্যাঘাত করাচ্ছিস। ওই তোরা কি দেখছিস? ছেলেটাকে ধর, আমি আজ ওর বাবা মার মতো অবস্থা করব। তারপর ছেলেগুলো যেই কাছে আসতে যাবে ঠাস ঠাস করে গুলি করে দেয় ছেলে দুইটার পায়ে। ছেলে দুইটা ভয়ে পড়ে যায়। আবিরের এরকম রূপ দেখে আরিফ তালুকদার চমকে যায়। ভয়ে চুপসে যায় সে। আবিরকে উদ্দেশ্য করে বলে, তুই এখানে কেন এসেছিস আর তোর হাতে বন্দুক কেন? আবির ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, আমি এখানে এসেছি তোকে শেষ করতে আর আমার মা বাবার মৃত্যুর বদলা নিতে। তখনই আরিফ তালুকদার ভীত হয়ে যায়। আবিরকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোর কি লাগবে নিয়ে যা, টাকা লাগবে টাকা নিয়ে যা, ইয়াবা লাগবে এখানে দেখ, টন কি টন ইয়াবা আছে, নিয়ে যা, তাও আমাকে ছেড়ে দে। আরিফ তালুকদারের এরকম কথা শুনে আবির হাসতে লাগে। হাসি মুখ নিয়ে আবির আরিফ তালুকদারকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার তো টাকা লাগবে না, তোর ইয়াবাও লাগবে না, আমার শুধু তোকে লাগবে। তা তোকে মেরে আমি শান্তি পাবো, এর আগে না। এরপর আবির আরিফ তালুকদারের মাথায় গুলি ঠেকিয়ে ঠাস ঠাস করে কয়েকটি গুলি মেরে দেয়। তারপর আরিফ তালুকদারের নিথর দেহ পড়ে যায় মাটিতে। তারপর আরিফ তালুকদার সহ ছেলেগুলোকে একটা দড়ি দিয়ে বেঁধে তার টাকা পয়সা ড্রাগস সহ আগুন ধরিয়ে দেয় গাড়িতে। তারপর সেখান থেকে তাড়াতাড়ি করে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, আবির তুই তাড়াতাড়ি ওঠ, দেখ কি হয়েছে। উফ, কি হয়েছে? এত বিরক্ত করছিস কেন? কি হয়েছে এরকম এত চিল্লিয়ে বলছিস? আরে আরিফ তালুকদারকে কে যেন পুড়িয়ে মেরেছে তোদের বাড়িতে। যে মেরেছে তাকে তো তোর ধন্যবাদ দেওয়া উচিত, এত চিন্তা করছিস কেন? আর আরিফ তালুকদারের চেয়ারম্যানের জ্বালায় পুরো গ্রামের মানুষ তো অতিষ্ঠ। তার বিচার না হলে কেউ এর সেরকম উদ্যোগ দেখাবে, তাই চুপ করে থাক। তখনই সৌরভ একটু ইঙ্গিত পায়। তখন আবিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি? তাহলে তুই মেরেছিস আরিফ তালুকদারকে? হ্যাঁ, আমি মেরেছি আরিফ তালুকদারকে, কারণ ওকে দেখে আমার গা জ্বলছিল, তাই আমি আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তারপর সৌরভ আবিরকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন গ্রামে থেকে শহরে ফিরে আসে। 6 বছর পর, পাপ্পা পাপ্পা, একটা আঙ্কেল এসে তোমার নাম ধরে ডাকছে আর তোমাকে খুঁজছে। ওকে মামনি, তুমি বলো ওয়েটিং রুমে বসে থাকতে, আমি একটু পরে আসছি। হ্যাঁ পাপ্পা, লোকটা বড়, তোমাকে কিসের জন্য জানি দরকার। আর কি জানো নাম বললো তার, মনে পড়েছে, মাসুম। মাসুমের নাম শুনে আবির তো অবাক হয়ে যায়। এতদিন পর তাহলে কি ফিরে আসলো মাসুম ভাই? আবির সেখান থেকে দৌড়িয়ে নিচে নেমে আসে। নিচে নেমে এসে দেখে আসলে মাসুম ভাই দাঁড়িয়ে আছে তার সামনে। তারপর সে ছুট দেয় বুলেট ট্রেনের গতিতে গিয়ে মাসুম ভাইকে জড়িয়ে ধরে। একটু পর মাসুম ভাইকে ছেড়ে দিয়ে আবির বলতে লাগে, তাহলে কি তোমার এতদিন পর আমার কথা মনে পড়লো? তুমি তো বলেছিলে 3-4 বছর পর ফিরে আসবে, তাহলে এতদিন পর ফিরে আসলে যে? তখনই মাসুম একটু অদ্ভুত কণ্ঠ নিয়ে বলে ওঠে, আমি তো বলেছিলাম যে বাঁচতেও পারি মরতেও পারি, আমার বাঁচার চান্স মাত্র 5%। আমি জানতাম তুমি অবশ্যই ফিরবে। এত কথা কি বলবি, নাকি কিছু খেতে দিবি? অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দে।
জানিস কতদিন ধরে দেশের খাবার খাই না মন ভরে, আজকে মন ভরে খাবো। তখনই আবির সুইটিকে উদ্দেশ্য করে বলতে লাগে। সুইটি, এই সুইটি দেখো কে এসেছে। মাসুম ভাই, তুমি তাড়াতাড়ি টেবিলে খাবার দাও, ভাইকে খিদে পেয়েছে। আজ অনেক দিন পর ভাইয়ার সঙ্গে বসে খাবো। আবিরের কথাগুলো বলছে তখনই চোখ যায় মাসুম ভাইয়ের ছোট্ট একটা মেয়ের দিকে। তারপর আবিরকে উদ্দেশ্য করে মাসুম ভাই বলতে লাগে। এই মেয়েটা কে রে আবির? আবির একটু মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে বলে ওঠে, আসলে ভাই এটা আমার মেয়ে, আমরা 4 বছর আগে বিয়ে করেছি। তখনই সুইটি রান্নাঘর থেকে খাবারের বাটি নিয়ে এসে টেবিলের উপর রাখে আর সুইটিকে দেখিয়ে আবির বলতে লাগে। আর ভাই এই হচ্ছে আমার স্ত্রী, নাম সুইটি। তারপর সুইটি রান্নাঘর থেকে ফিরে এসে মাসুম ভাইয়ের সাথে কথা বলে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে ফিরে আসে। খাবার টেবিলে এসে সকলকে খাবার সার্ভ করতে লাগে। তখনই আবির মাসুম ভাইকে উদ্দেশ্য করে বলে, তা ভাইয়া, এতদিন ধরে তুমি কোথায় ছিলে আর তোমার ফিরে আসতে এত দেরি বা হলো কেন? আসলে আমার 2বার ব্রেন টিউমার অপারেশন করা হয়েছে। প্রথমে অপারেশন করার পরও আমি যথাযথ সুস্থ ছিলাম না, তাই 2 বছর পর আবার নতুন করে অপারেশন করা হয়েছে। 2বার অপারেশনেই আমার বাঁচার চান্স ছিল খুবই কম, তাই চাইছিলাম না অল্প দিনে তোদের মাঝে ফিরে এসে সকলকে বেদনা দিয়ে আবার যেতে, তাই একেবারেই সুস্থ হয়ে ফিরলাম। তারপর আবিরের সাথে আরও কিছু কথা বলে মাসুম ভাই তার রুমে চলে গেল ঘুমোতে। এরপর আবির তার মেয়েকে নিয়ে রুমে গেল আর সুইটি কিচেনের সব কাজ শেষ করে একটু পরে রুমে আসলো। মেয়ে ঘুমিয়ে পড়েছে? হুম। তাহলে তুমি জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো, কাল আবার অফিস আছে। না। কি না? হুম হুম। সুইটির এরকম কথা শুনে আবির অল্প হাসে। আবির জানে তার বউ রাগ করে আছে। আসলে তার প্রতিশোধ নিয়ে ফিরে এসে মাসুম ভাইয়ের দেখানো পথে চলেছে। আসিফ এই দিকে গ্যাং সব একাই সামলায়, তাই সুইটিকে সময় দিতে পারে না ঠিক মতো, তাই তো তার বউ অভিমান করে আছে। সুইটি ততক্ষণে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আবির গিয়ে পেছন থেকে সুইটিকে জড়িয়ে ধরে আর বলে, আমার উপর করে আছো, সরি বউ। আবিরের এইভাবে বউ ডাক শুনে সুইটি হেসে দেয়। সামনে ঘুরে সে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। আবির বুঝতে পেরে বলে, সুইটি, এই সুইটি, কান্না করছো কেন তুমি? প্লিজ কান্না করো না। আবির, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে কখনো দূরে করে দিও না, তাহলে আমি মরেই যাব। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই পাগলি কী সব বলছো? আমিও তোমাকে খুব ভালোবাসি। এই বলে আবির সুইটিকে কোলে তুলে নিয়ে রুমের মধ্যে যেতে থাকে। এই কি করছো? পড়ে যাবো তো, নামিয়ে দাও প্লিজ। হুম, তোমার বর এতটা দুর্বল নয়। এই বলে আবির সুইটিকে বিছানায় শুয়ে দিয়ে ওকে জড়িয়ে শুয়ে পড়ে। দুজনেই ভালোবাসায় ডুবে গেল। এভাবে কাটতে লাগলো সুইটিকে নিয়ে আবিরের সংসার জীবন। গল্পটা কেমন হয়েছে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।